আপনারা শুনছেন বৈঠক নিবেদিত অডিও বুক সানশাইন, লিখেছেন সামিয়া খান প্রিয়া। আব্বু, আমি এই বিয়ে করব না। আপনাকে বলেছিলাম মেয়েটিকে কম সুন্দর হতে হবে, কিন্তু সে অনেক সুন্দর। ছেলের মুখে এমন কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে রইল জহিরুল সাহেব। কথাটি যদিও ধীরে বলেছে, কিন্তু পাশে বসে থাকা কনেটি বুঝতে পেরেছে। সিয়াম দেখতে শুনতে ভালো এবং পেশায় একজন ফরেন ক্যাডার। যেখানে অন্য সকল সরকারি চাকরি পাওয়া মানুষেরা অল্প বয়সী সুন্দরী মেয়ে খুঁজে, সেখানে সিয়াম ভিন্ন। বাবার কাছে সবসময় আবদার ছিল অসুন্দরী মেয়ে বিয়ে করবে। প্রথম যেদিন কথাটি জহিরুল শুনেছিল, সেদিন গম্ভীর কণ্ঠে একটা বাক্যে বলেছিল, সুন্দর কিংবা অসুন্দর বলে কোনো কথা নেই। পৃথিবীর সব মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি, আর সে অসুন্দর জিনিস বানান না। তবে সিয়াম গাছের সেই বাঁকা ডালটির মতন বাগানো। সোজা করতে গেলে ভেঙে যাবে, সেই ভয়ে জহিরুল ঘটককে কালো মেয়ের সন্ধান করতে বলেছিল। অবশেষে তাদের থেকেও উচ্চবিত্ত ভদ্র পরিবারে মেয়ে রাহিমাকে পছন্দ হলো জহিরুলের। মেয়েটা সুন্দরী, ছেলেকে ভুলভাল বুঝানোর চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হলো জহিরুল। অপরদিকে রাহিমার মনে অদ্ভুত অনুভূতি চলছে। বয়স তার সবে 22। সেদিক থেকে 31 বছর বয়সী সিয়াম মানুষটাকে বুড়ো বলা চলে, আর সে কিনা সুন্দর বলে রিজেক্ট করছে। বড় অন্যায় নয় কি এটা? সেও মনে মনে ঠিক করল এই বিয়েটা করবে। চোখ ঘুরিয়ে পুরো রুম ভর্তি মানুষের মধ্যে একজনকে খুঁজল সে। তার ভাইটা কি এখনো আসেনি? আস্তে করে মাকে ডাকলো রাহিমা। কহনা বেগম তড়িঘড়ি করে মেয়ের পাশে দাঁড়ালো। ছেলে মেয়ে বলতে সে পাগল। কি হয়েছে মা? অনল ভাইয়া কোথায়? তিনি কি আসেননি? এখনো পৌঁছায়নি। জহিরুল সিয়ামকে নিশ্চুপ থাকতে দেখে উঠে দাঁড়ালো রাহিমা। মাকে আড়ালে নিয়ে বলল, অনল ভাইয়াকে আসতে বলো, আমি বিয়ে করবো এটা। সেটা তো আনন্দের কথা, আমি তোমার চাচাকে জানাচ্ছি। দাঁড়াও, ছেলে রাজি নয়। কহনার বুকটা দরঙ্গায়িত হলো। ফিসফিস করে বলল, কেন রাজি নয়? আমি বলে দেখতে সুন্দর, আর সে অসুন্দর মেয়েকে বিয়ে করবে। এটা কোনো কথা? নিশ্চয় অন্য কোনো কারণ আছে। আমি অনলকে ফোন করছি। করো, আর শুনো, বলবে রাহিমা ব্যথা পেয়েছে, জলদি আসতে। অনল হচ্ছে কহনা ও টিটু সাহেবের বড় সন্তান। বর্তমানে পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। দেখতে কামুকে লম্বাতে গড়নের, ফর্সা গায়ের রং ও বলিষ্ঠ দেহের অধিকারী। আশ্চর্যভাবে খুব গম্ভীর এবং গোপনীয় এক বিশেষ অগুণ আছে। তবে যাই হোক, ছেলেটা পরিবার বলতে পাগল। বোনের এমন ডাকে নিশ্চয় হন্তদন্ত হয়ে ছুটে আসবে। মিনিট 30 মাথায় বাহিরে গাড়ির আওয়াজে স্বস্তি পেল রাহিমা। সরু লম্বা কদম ও জুতায় মশমশ আওয়াজ তুলে দোতলায় উঠে গেল অনল। মেহমানদের সঙ্গে দেখা করার বালাই নেই। কি হয়েছে রাহিদোর? ব্যথা পেয়েছিস শুনলাম। ব্যথা না, গোপন কথা বলার জন্য এনেছি তোমাকে। অনলের শুভ্র ললাটে ভাঁজ পড়ল। বোনটা তার সবসময় এমনই করবে। ক্লান্ত হয়ে বিছানাতে বসে শুধালো, ছেলে পছন্দ হয়েছে? কিন্তু অদ্ভুত। কেন? কারণটি খুলে বলল রাহিমা। অনল গলা পরিষ্কার করে বলল, এটা সমস্যা নয়, ছেলে ভালো। এমন চিন্তা শুধুমাত্র ছোটবেলায় ওর পেটটা পুড়ে গিয়েছিল। সেই থেকে ভাবে সুন্দর বউ হলে যদি ছেড়ে চলে যায়, ডাক্তার ভালো দেখায় না। তুমি এত গোপন কথা কিভাবে জানলে? সেটা তোর জানতে হবে না। তাহলে এখন আমি তাকে বিয়ে করব। হঠাৎ জেদের কারণ? এত বেশি পছন্দ হয়েছে? ঠিক আছে, আমার উপর ছেড়ে দে। রাহিমা স্বস্তি দেও খাসল। সিয়ামকে তার পছন্দ হয়েছে। বোনের মাথায় হাত বুলিয়ে বাহিরের দিকে হাঁটা ধরল অনল। পুরুষটি হাটে শিল্প ভরে, দেখতে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে খেয়াল করল একটা মেয়ে সিয়ামের সাথে বসে আছে। খুব ছোট, হয়তোবা 17তে পা রেখেছে কয়দিন আগে। সিয়ামের কাঁধে মাথা রেখে কি যেন বলছে। অনল খেয়াল করল ভালো করে মেয়েটিকে। সৌন্দর্য সে প্রকাশ করবে না, কিন্তু মনের গহীনে কেউ বলে উঠল, মাই ললিতা। ধ্যান ভেঙে সিয়ামের সামনে দাঁড়ালো অনল। হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি অনল। সিয়াম দাঁড়িয়ে করমর্দন করল। এতক্ষণে অনল খেয়াল করল মেয়েটা ঘুমিয়েছিল।
আশ্চর্য তো, বসে ভাবি কে ঘুমায়, তাও অপরিচিতদের বাড়িতে এসে। ভালো আছেন অনল? জি। পাশে জহিরুলকে ভালো মন্দ জিজ্ঞেস করে অনল অন্য পাশে ডিভানে গিয়ে বসল। অভিজাতে ভরপুর বাড়িটা, এখানের মানুষেরা এক একজন এক এক রকমের শৈল্পিক। দেখুন, আমি সোজা কথা বলতে পছন্দ করি। আমার বোনকে সচরাচর কোনো পাত্র দেখানো হয় না, কারণ ছেলের ব্যাপারে আমি খুঁতখুঁতে। সিয়ামের সম্বন্ধে খোঁজ নিয়েছি, দেখতে শুনতে ভালো। আমার বোন আজকালের যুগে সব থেকে ভালো মেয়ে। বিয়ে হতে হবে তেমন কথা নেই। রাহিমা রাজি হয়েছে। সিয়াম, আপনার ব্যাপার কি? সিয়াম ঘাবড়ে গেল। রাহিমা যে রাজি হবে তা কল্পনাতেও ছিল না, কারণ তাদের টাকা পয়সা অনলদের থেকে কমই আছে। দেখুন অনল। জি, আমার বোনকে নিয়ে কোনো সন্দেহ আছে? ও হ্যাঁ বলেছে, এর মানে বিয়েটা হচ্ছে সিয়াম। জহিরুল মাঝখান থেকে বলল, অবশ্যই বিয়ে হবে, রাহিমাকে আমাদেরও পছন্দ। সিয়াম, তুমি চিন্তা করবে না কোনো। অনলে জয়ের হাসি হেসে বলল, গুড। অনলের পলিটিক্যাল পাওয়ারটা বেশি হওয়ায় জহিরুলের ছেলের মতকে প্রাধান্য দিল না। সিয়াম মনটা খুঁতখুঁতে করে বসে রইল। পুরো ব্যাপারটায় তার জন্য যদি কারো খারাপ লেগে থাকে সে হচ্ছে বেলি। পাশে বসে ভাইয়ের হাত ধরে মুখটা গোমরা করে বসে রইল। বেলি সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে, ছোট, তবে মানুষের মনের অনুভূতি বুঝতে পারে। ভাইয়ের জন্য ভীষণ মন খারাপ হলো তার। সব তো ঠিক ছিল, কোথা থেকে এক আগুন এসে হুমকি দিয়ে গেল। বেলি প্রথমেই মানুষটিকে অপছন্দের লিস্টে ফেলে দিল। চোখ দুটো কিঞ্চিত ছোট করে অনলের দিকে তাকালো। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল। বেলি তবুও চোখের সরু ভাব কমায় না। অনলের মনে হলো ভারী সাহসী মেয়ে। বুকের ভেতর পুনরায় কেউ বলে উঠল, ললিতা রাখতে জানে, চোখ সরু করে ভয় দেখায়, ভীষণ সাহসী। অনলও দৃষ্টির প্রতিযোগিতা বজায় রাখল। মেয়েটার চোখ এবার সে দেখতে সক্ষম হলো। গোল গোল চাইনিজদের মতন ছোট ছোট, কেউ খুঁত ধরতে গেলে শুধু চোখেই পারবে। অনল, তাহলে বিয়ের দিনটা ঠিক করলে ভালো হতো না? জহিরুলের প্রশ্নে অনলের ধ্যান ভাঙল। সে সোজা হয়ে বসে বলল, বাবা ইন্ডিয়াতে আছেন, কাল ফিরবেন। আমরা যদি কাল সন্ধ্যায় আক্ত করে রাখি? এত জলদি? আমার বিজনেস ট্রিপ আছে আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব আক্তটা করিয়ে রাখতে চাচ্ছি। সমস্যা নেই, এদিক থেকে ভালো হয়। বেলিরও কয়দিন পর এক্সাম। বেলি? আমার ছোট মেয়ে, ওই যে সিয়ামের পাশে যে বসে আছে। বেলি, অনলকে সালাম দাও। সুরেলা কণ্ঠে বেলি সালাম উচ্চারণ করল। অনল এবার না তাকিয়ে জবাব দিল। আশ্চর্য, না তাকানোতে বেলির আত্মসম্মান বোধে ঘা লাগল। বাবার উপর রাগ উঠে গেল। কেন সালাম দিতে বলল? বেলির মনের ভেতর কেউ বলে উঠল, শত্রু, আমার শত্রু। অন্যদিকে অনল না তাকালেও মেয়েদের মনের ভাব বুঝতে সক্ষম, কারণ গরুর মতন সে মেয়ে চড়িয়ে বেরিয়েছে জীবনে। ঘড়িতে লাগাম টেনেছে এই তো বছর 2 হলো। সেক্ষেত্রে মেয়েদের মনের ভাব সে বুঝতে সক্ষম। পারিবারিকভাবে সব ঠিকঠাক করে জহিরুলরা চলে গেল। যাওয়ার আগে বেলি ও অনলের আবার দেখা দেখি হলো বটে। এবারও অনলের মনের ভেতর কেউ উচ্চ শব্দে বলে উঠল, ললিতার নাম তবে বেলি। সে সুন্দর, মিষ্টভাষী, কিন্তু সাহসী। ভাইয়া কি করো? চা খাচ্ছি, ভেতরে আয়। সিয়াম সবেমাত্র ঘুম থেকে উঠেছে। রোজ সকালে কড়া লিকারে 1 কাপ চা খাবে সে, কিন্তু আজ সব বিস্বাদ লাগছে। স্বপ্নে দেখেছে রাহিমা তার পিঠের দাগগুলোর জন্য ঘৃণা করছে, ভীষণ ঘৃণা, যেমনটা মৃত পচা গলা দেখে কেউ করে। বেলি ধূপধাপ পা ফেলে ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। তোমাকে ক্লান্ত লাগছে, কিন্তু আজ তো তোমার বিয়ে। আর বিয়ে? মনে হচ্ছে কুরবানির দিন। বিয়েতে তুমি রাজি নও, তাই না? তেমনটা না। আমি জানি, সব ওই লোকটার জন্য। আচ্ছা, ওভাবে সাইলেন্ট হুমকি কেন দিল? খুব ক্ষমতাধর নাকি? অনেকটা। চেহারা সুন্দর মানুষ তো, এই কারণে যে কোনো কিছু খুব সহজে পেয়ে যায়। রাজনৈতিক ক্ষমতা সব ফুপার জন্য। সে একজন এমপি। বাবা পাগল, এমন ঘরে মেয়ে দেখতে গেল কেন? এভাবে বলে না টুইংবেল, তিনি আমাদের বাবা। তাছাড়া মেয়েটা ভালো। আজকে পরার জন্য ড্রেস আছে তোদের?
আপু শাড়ি পরবে, তাই আমিও পরব। শশী কোথায়? ও কি বড় ভাইকে ভুলে গেছে নাকি? মেহেদি দিচ্ছে হাতে, বুঝো না, সব থেকে সুন্দর দেখাতে হবে। সিয়াম অসন্তোষ হলো। নিজের রুম থেকে চিল্লিয়ে শশীর উদ্দেশ্যে বলল, শশী সাবধানে সাজবি, শেষে বউয়ের থেকে সাজ বেশি না হয়ে যায়। উপর থেকে শশী জবাব দিল, বিয়ে না হতে বউয়ের দরদ বেশি হলো? মা, তোমার ছেলে আর তোমার নেই। সিয়াম অবশ্য কথা বাড়ালো না, বেলির সঙ্গে টুকটাক গল্প করতে লাগলো। বেশিরভাগ কথা হলো অনলকে নিয়ে। বেলি নিজের শত্রুর কথা অল্প থেকে অল্প বিষয়ও জানতে চায়। বাকিটা এখন ভাবির থেকে জেনে নিতে হবে। সন্ধ্যায় অল্প সংখ্যক মানুষ নিয়ে রাহিমাদের বাড়িতে যাত্রা শুরু করলো সকলে। শশীর থেকে বেলি 5 বছরের ছোট, কিন্তু দুজনে একেবারে একরকম সেজেছে। শশীর বিয়ে ঠিক হয়েছে একজন ডাক্তারের সাথে, নাম ফাহাদ, জেন্টলম্যান একজন পুরুষ, সেও চলছে তাদের সাথে। ছোট করে আক্ত হলেও বেশ বড় আয়োজন করেছে অনল। তাদের চাচা, ফুপু, মামা, খালারা সবাই এসেছে। সিয়ামরা পৌঁছে গেলে সাদরে আমন্ত্রণ জানালো তাদের। অনলও তখন উপরতলায় সিঁড়িতে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে আলাপে ব্যস্ত ছিল। সহসা চোখ গিয়ে পড়ল অফ হোয়াইট পরা দুজন নারীর উপর। দৃষ্টি একজনে গিয়ে থামতে সময় লাগল না। বেলিকে সুন্দর দেখাচ্ছে আজ, কিন্তু অনলের মেজাজ খারাপ হলো শাড়ির গভীরতা দেখে। অফ হোয়াইট রঙের শাড়ির ভেতর ব্লাউজের ভাঁজগুলো স্পষ্টত দেখা যাচ্ছে। পরক্ষণে মনে হলো তাতে তার কি, কিন্তু আরেক মন বলল সব তার, ললিতা তার। আক্ত ভালোভাবে সম্পন্ন হলো। বেলির হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে। বোনকে কত সাথে যেতে বলল, কিন্তু সে তো ফাহাদের সাথে কথা বলতে ব্যস্ত। অগত্যা একা যেতে হলো তাকে। এতে সে ভয় পায় না, কারণ ক্যারাটে শিখছে সে। কেউ যদি কিছু বলতে আসে দিবে এক ঘা। রাহিমার রুম থেকে ফ্রেশ হয়ে এসে করিডোর দিয়ে একা হাঁটছে বেলি। বাড়িটা জমিদার বাড়ির ধাঁচের। এখন পরন্ত সন্ধ্যা, বেশ অন্ধকার হয়ে গেছে ভেতরে। হুট করে স্মরণে হলো কেউ পিছনে হাঁটছে। বেলি ঘাড় ঘুরিয়ে দেখল অনলে দাঁড়িয়ে আছে, চোখে অস্পৃশ্য অবর্ণনীয় দৃষ্টিতে মোড়ানো। মানুষটা ভীষণ লম্বা। অনুমান করল বেলি 6 ফুট দ্বৈত হবে। সে একপাশে দাঁড়িয়ে অনলকে যাওয়ার জায়গা করে দিল। অনল গেল না, বেলির পাশে দাঁড়ালো। গা থেকে কোলনের সুগন্ধ আসছে, মাদক ময়দা। কালকে আমার সাথে চোখে চোখে যুদ্ধ করছিলে কেন ললিতা? আমরা কি পূর্ব পরিচিত ছিলাম? ললিতা নামটা উচ্চারণ করে আশেপাশে তাকালো বেলি। না, কেউ নেই। অনলের কানটা পরীক্ষা করে নিল। শেষে যদি দেখা যায় ফোনে কথা বলছে, মান সম্মান শেষ হয়ে যাবে। অনল কিন্তু তার দিকে তাকিয়ে আছে। আমার নাম বেলি, কিন্তু গা থেকে তো গোলাপের সুবাস আসছে। একটু ঝুঁকে গেল অনল। অক্ষিকোটর বড় করে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলল বেলি। অনল লম্বা শ্বাস নিল, যেন সব সুগন্ধ নিয়ে নিচ্ছে ভেতরে। গোলাপ, রজনীগন্ধা ও মিশকের সুবাস আসছে, বেলি ফুলের গন্ধ তো নয়। সরে দাঁড়ান, একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে নেই। ব্যাড বয়। ব্যাড বয় শুনতে ভালো লাগছে তোমার কণ্ঠে, তবে আমি তা নই ললিতা। যদি নিজেকে বেলি বলে পরিচয় করাতে চাও, তাহলে বেলির সুবাস থাকতে হবে গায়ে। সরে দাঁড়ান। অনল সোজা হয়ে দাঁড়ালো। বেলি জোরে শ্বাস নিল একটা। আত্মাটা তার কেমন যেন করছে। হুট করে ক্যারাটের অভিজ্ঞতা দেখাতে গেল সে। অনলও কম কিসে। মেয়েটার হাত মুচড়ে তার পিঠের সাথে বুক লাগিয়ে দিল। ফাও, ক্যারাটে! আমি ইমপ্রেস হয়ে গেলাম ললিতা, কিন্তু একটা ভুলও তোমার। তেমন ছেলে নই যে একটা মেয়ের হাতে মার খাবো। ব্যথা লাগছে আমার, ছাড়ুন। অনল ছেড়ে দিল। মিষ্টি হাসছে সে। বেলি কিছুক্ষণ বিভ্রান্ত হয়ে থেকে পুরুষটিকে কোনো কিছু না বলে দৌড়ে চলে যেতে নিল জায়গাটি থেকে। মনের ভেতর কেউ বলল, আশ্চর্য, পালিয়ে চললি কেন? তুই তো ক্যারাটে ভালো জানিস, এভাবে কুপোকাত হয়ে গেলি কিভাবে? নানাবিধ চিন্তায় মেঝেতে শব্দ করে পড়ে গেল। অনল দৌড়ে মেয়েটার কাছে গিয়ে তাকে উঠিয়ে দাঁড়া করালো। বেলির লজ্জায় চোখ ভরে আসছে। মাথা নিচু করে রইল সে। ঠিক আছো মেয়ে?
অনল স্মিত হেসে বেশ কিছুক্ষণ মেয়েটিকে দেখল। ললিতা চঞ্চল বটে, আবার ভীতু। বেশ তো মেয়েটা। বেলির চুলগুলো অগোছালো করে দিয়ে সামনের দিকে হাঁটা ধরল অনল। বেলি চমকে উঠেছিল মানুষটির ছোঁয়ায়। এত উত্তপ্ত কারো শরীর হয়? মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে ত্বক। সিয়াম একটু পর চলে যাবে দেখে তাকেও নববধূকে এক রুমে রেখে গিয়েছে। রাহিমার রুমটা সে ঘুরে ফিরে দেখছে। গোছালো আছে ভালো। ফরেন ক্যাডার হওয়ায় কয়েক বছর পর মিশন পোস্টিং হবে তার। তখন মেয়েটাকে বাড়িতেই রেখে যাবে সে। কিন্তু এখনই এমন খালি অনুভব হচ্ছে কেন? উঠিয়ে নিতে তো 3 মাস বাকি। বিয়ে হলো কেবল, এখনই এত মায়া? চুরির শব্দে চকিত হয়ে বসল সিয়াম। রাহিমা তার দিকে মিষ্টির প্লেট এগিয়ে দিয়ে বলল, মিষ্টিটা অনেক সুন্দর, দুঃখিত অসুন্দর মিষ্টি আপনার ভাগ্যে জুটল না। সিয়াম হেসে ফেলল। তোমার হিউমার বেশ ভালো তো, তুমি সুন্দর একটা মেয়ে। আফসোস অসুন্দর হতে পারলাম না। সিয়াম একটু ইতস্তত করে রাহিমার হাত দুটো ধরল। বিনয়ের সঙ্গে বলল, দুঃখিত, আমি ওভাবে বলতে চাইনি। তুমি একটা জিনিস জানো না, ছোটবেলায় শশীকে বাঁচাতে গিয়ে আগুনের কবলে পড়েছিলাম আমি। সেই থেকে পিঠে অনেক পোড়া দাগ। তুমি যদি অপছন্দ করো। আমাকে আপনার শরীরলোভী মনে হয়? না, তা কেন হবে, শুধু ওসব শিক্ষা আমার বাবা ভাই দেননি, চিন্তা করার কারণও নেই। বিয়েতে রাজি ছিলেন না সেটা আমি জানতাম। আশা করি তা আমাদের সংসারে কোনো প্রতিক্রিয়া ফেলবে না। না রাহিমা, ভয় নেই তোমার। শুধু তোমার ভাইটাকে বলবে যেন কম হুমকি দেয়। হেসে ফেলল রাহিমা, তার সাথে সিয়ামও। নবদম্পতির এমন সুখের মুহূর্ত দেখে শুভ্র দেয়ালও হাসে। সিয়াম চলে যেতে চাইলেও অনল থামিয়ে দিল। বিয়ের প্রথম দিন এভাবে চলে যাওয়াকে সে সমর্থন করে না। কহনাও সায় দিল তাতে। ঠিক হলো সিয়াম থাকবে, সাথে শশী ও বেলিও। অবশ্যই তো বেলির সমস্যা নেই। তখন পড়ে যাওয়ার দরুন পিঠে প্রচুর ব্যথা পেয়েছে সে। বোনের মুখের অবস্থা দেখে এগিয়ে এলো সিয়াম। কি হয়েছে তোর, মুখটা গোমরা কেন? ঘর ভর্তি লোকের সামনে বেলি পড়ে যাওয়ার কথা বলতে খুব লজ্জা পাচ্ছে, কিন্তু অনল তার হয়ে কথাটা বলে দিল। সিয়াম ও পড়ে গেছিল, সেই থেকে ব্যথা পেয়েছে হয়তো। কখন বললে না কেন বেলি? কহনা তড়িঘড়ি করে বেলিকে পরীক্ষা করতে লাগলো। হুট করে পুরো রুমের দৃষ্টি তার উপর পড়ল। লজ্জা আরও বেড়ে গেল মেয়েটার। অনলের দিকে তাকালে দেখল মানুষটা বেখেয়ালে সকলের সাথে কথা বলছে। বেনির অপছন্দের লিস্টে মানুষটা পদোন্নতি ঘটে 4-এ চলে গেল। গভীর রাত তখন। একটা দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল বেলির। বোনকে জড়িয়ে ঘুমিয়েছিল সে। উঠে বসল। পানি পিপাসা পেয়েছে। পাশের জগ থেকে 1 গ্লাস পানি খেয়ে নিল। ভালো লাগছে না তার। রুম থেকে বের হবে কিনা দ্বিধা করে বের হয়ে গেল। বাড়িটা নিশ্চয়ই নিরাপদ। হাঁটতে হাঁটতে 3 তলায় উঠে এলো সে। সবকিছু দেখতে ভালো লাগছে। এখানে এসে আরো অবাক হলো যখন বুঝতে পারল বিরাট একটা লাইব্রেরি আছে। উচ্ছ্বাসিত বেলি বিনা চিন্তায় ঢুকে পড়ল সেখানে। নানা বই খুলে দেখছে সে। লাইব্রেরির সাথে প্রকাণ্ড একটা দরজা লাগানো। কৌতূহলী বেলি তা খুলে ভেতরে ঢুকল। রুমে ঈষৎ আলো জ্বলছে। এটা কারো বেডরুম হবে বুঝতে পেরে জিহবায় কামড়ে ধরল বেলি। সে না বড় বোকা, নিজেকে সিনেমার নায়িকা ভাবছে নাকি? যদি কাকতালীয়ভাবে রুমটা অনলের হয়? ভাবতে গিয়ে পেটের মধ্যে শিরশিরে বাতাস অনুভব করে সে। আশ্চর্যভাবে ভাবনা মিলে গেল তার। প্রকাণ্ড বিছানার মাঝ বরাবর চোখ গেল। উপর হয়ে শুয়ে আছে অনল। পিঠ একদম উদাম, কোমরের নিচ থেকে কম্বলে জড়ানো। এসির ঠান্ডা হাওয়ায় বেলির মন অবশ হয়ে এলো। মানুষটাকে এখন প্রাচীন গ্রিক যোদ্ধার মতন লাগছে যেন। বেলির মুখ থেকে আপনা আপনি বের হয়ে এলো, সেক্সি পেস্ট। সে মাত্র কয়েকদিন পূর্বে কোন এক নোভেল থেকে শিখেছে। পুরুষের কামুক চেহারা বর্ণনায় ব্যবহার করা হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলো অনলের দিকে সে। মানুষটার সুন্দর চেহারার জন্য অপছন্দের লিস্টে 3 ধাপ নামিয়ে আনলো। কিছুক্ষণ বাদে ধ্যান ফিরলে বের হয়ে গেল বেলি। পালিয়ে গেলে বাঁচে যেন সে।
তার প্রস্থানে চোখ খুলে তাকালো অনল। ঘুমের মধ্যে কারো আগমনের খবর পেয়ে সে তৎক্ষণাৎ উঠে পড়ত, কিন্তু গোলাপের সুগন্ধ পেয়ে নিজেকে থামিয়ে দিয়েছে সে। মন বলছিল এটা বেলি, ললিতা। কিন্তু মেয়েটি এসেছিল কেন? সোজা হলো অনল। বড্ড পিপাসা লাগছে তার। মেয়েটাকে যেতে দেওয়াকে সে ভুল বলে বিবেচনা করছে। যদি কাছে টেনে আনতো তবে বিলির মুখের ধরন কেমন হতো? পরক্ষণে ভাবল এটা হীন কাজ হতো। এই রাতে দুজন মানুষের গোপন দেখা কেউ জানল না, কিন্তু ছাপ রয়ে গেল বাতাসে, শ্বাস প্রশ্বাসে। আপনারা শুনছেন বইটিও নিবেদিত অডিও বুক সানশাইন। লিখেছেন সামিয়া খান প্রিয়া। সময় বৃষ্টির মতন ঝরে পড়ে। অনল বিলির জীবন আলাদা আলাদা ছন্দে চলতে থাকে। রাহিমা রক্তের 2 দিন পর অনল ইস্তাম্বুল চলে যায়। 2 মাস অতিবাহিত হয়ে গেছে মাঝে। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে রাহিমার অনেক ভালো সম্পর্ক, বিশেষ করে ছোট ননদ বেলির সাথে। মেয়েটা একটা পুতুল, দেখলে আদর করতে মন চায়। তাই তো 2 দিন পর পর ডেকে নিজের কাছে রাখে। এতে সিয়াম্বা কেউ আপত্তি করে না। অনেকক্ষণ ধরে বাড়ি বাড়ি অ্যালবামটি দেখছে বেলি। রাহিমার সাথে আজকে থাকবে সে। বিছানায় বসে উল্টে পাল্টে দেখছে। সবার খুব সুন্দর সুন্দর ছবি, কিন্তু এক মানুষে আটকে যাচ্ছে বেলির চোখ। অনলের সাথে দেখা হয় না অনেক দিন তার। সে জানে না মানুষটি বিদেশে। হঠাৎ ছবিতে আরো একটি মেয়েকে দেখে বেলি শুধালো, ভাবি তোমার কি আরো বোন আছে? ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওহ, এই কারণে বাবা মায়ের এত আদর পাও তুমি? আসলে তা নয়, সব থেকে বেশি ভালোবাসা পাই ভাইয়ের। আমাদের ছোট বোনকে যখন কবরে নামানো হয়েছিল তখন প্রথমবারের মতন ভাইয়া কেঁদেছিল। সেই থেকে আমাকে দেখে রাখে। বলতে গেলে কাছের মানুষদের জন্য ওভার পজিটিভ। সে অনেক দায়িত্বশীল, অনেক। মাঝে মধ্যে চিন্তা করি যে ভাবি হবে তার কপালে দুঃখ আছে, অতিরিক্ত কেয়ারে মরে না যায়। বেলি অপ্রস্তুত হাসল। অনলের বিয়ের কথা শুনে সে কিছু মনে করল না, কারণ এমন সুন্দর মানুষের নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড আছে। অবশ্য অন্য মেয়ে দেখলে ফ্লার্ট করার অভ্যেসটা আছে। তোমার ভাইয়ের প্রেমিকা আছে নিশ্চয়ই? রাহিমা চোখ ঘুরিয়ে বলল, ওটা বলো না, কারণ ভাইয়ের অগণিত জিএফ ছিল। তার এক একটা হাই প্রোফাইলের, সুন্দরী ও ধনী। তোমার ভাই প্লে বয়? আরে না। রাহিমার নাবোধক শব্দে বিশ্বাস হলো না বেলির। যার অগণিত জিএফ থাকে সে নিশ্চয়ই প্লে বয়। অবশেষে তো ব্যাড বয় বলে ডেকেছিল। জানো বেলি, ভাইয়া অনেক সুন্দর ক্রিকেট খেলে। ক্রিস গেলের সাইন করা একটা ব্যাট আছে, দেখবে? তার রুমে যেতে হবে তাহলে। বেলি ক্রিস গেলকে চেনে না, কিন্তু ভাবির উচ্ছ্বসিত ও পুনরায় সে রুমটিতে যাওয়ার কৌতূহল দমাতে পারল না। আজও সেই রাতটা মনে আছে তার কিনা? চোখ বন্ধ করলেও স্পষ্ট তো দেখতে পায়। যদি অনলের দেখা পায় পুনরায় তাহলে তো ভালো। রাহিমা বেলিকে নিয়ে অনলের রুমে এলো। মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ আসে না এখানে। তার মনের প্রশ্নের জবাব রাহিমা দিল। ভাইয়া ইস্তাম্বুলে আছেন, এজন্য রুমটা বন্ধ থাকে। এসো তোমাকে দেখাই। রুমের ওদিকে রাখা। এক কাজ করো, দাঁড়াও, আমি নিয়ে আসি। রাহিমা চলে গেলে বেলি ঘুরে ঘুরে রুমটাকে দেখতে লাগলো। মনের মধ্যে প্রশ্ন উকি দিল, অনল মানুষটা কি খুব বেশি শৌখিন? দামি আসবাবপত্র সবকিছুতে রুম ভরা। নিঃশ্বাস নিতে গিয়ে অপরিচিত কিংবা পরিচিত সুগন্ধে মাতোয়ারা হয়ে গেল বেলির মন। এটা সে অনলের থেকে পেয়েছিল। বুকটা কেমন যেন করছে তার। কোন মায়ায় কে জানে। বিছানায় যে দিকটায় অনল সেদিন ঘুমিয়েছিল সেখানে স্পর্শ করল। ঈষৎ ঝুঁকে নাক টেনে সুবাস নিল। বেলি। সোজা হয়ে বসল বেলি। কিছুক্ষণের জন্য সম্মোহিত হয়ে গিয়েছিল সে। জি ভাবি, এই যে দেখো সেই ব্যাট। একটা সাইন করা ব্যতীত ব্যাটে কোনো সৌন্দর্য খুঁজে পেল না বেলি। তবু ভাবির মন রক্ষার্থে হাতে তুলে নিল। ভাইয়া এখানে থাকলে জীবনে এটা হাতে নিতে দিত না। সে নেই। জানো, তোমার জন্য পারফিউম সেট আনতে বলেছি ভাইয়ার কাছে। তোমার প্রিয় না, কিন্তু এমনি দিব না, একটা কাজ করে দিতে হবে। কি সেটা?
একটু লাজুক সুরে রাহিমা বলল, তোমার ভাইয়া আমাকে নিয়ে একটু ঢাকার বাইরে যেতে চায়, তোমার সবাইকে মানাতে হবে। আরে আমি কে কেন কাবাবে হাড্ডি হব? দুজনের একা যেতে লজ্জা লাগবে, এই সুবাদে তোমারও ঘোরাঘুরি হয়ে যাবে। নিজেদের বাসায় থাকতে প্রেমের আলাদা স্বাদ। উচ্চ শব্দে হেসে উঠল বেলি। ব্যাটটা সেখানে রেখে তারা রুম থেকে বের হয়ে গেল। বেলির খুব করে জানতে মন চাচ্ছে মানুষটা ঠিক কবে ফিরবে, কিন্তু এমন কৌতূহলের কারণ কি? 18তম জন্মদিন বেলির জন্য 18 রকমের খুশি নিয়ে এলো। বাবা মা তাকে নতুন ফোন কিনে দিল, ভাই একটা স্কুটি এনে দিল, বোন পুরো 10টা ড্রেস দিয়েছে। এরপর দুলা ভাই ভাবি তাদের উপহার দেওয়ার ধরন অনন্য ছিল। আজকে তার জন্মদিন উপলক্ষে ভালো আয়োজন করেছে বাসায়, কাছের কিছু আত্মীয় এসেছে। দাঁড়া, এমন করিস কেন? চুলটা বাঁধতে দে বেলি। ব্যথা লাগছে তো আপু। সুন্দর দেখতে গেলে একটু একটু ব্যথা লাগে রে টুইংবেল, শান্ত হয়ে বস। তুমি এত সাজো আপু, নিজের বিয়েতে যে ঠিক কি করবে ধারণা নেই। আসলেও আমি বুঝি না কি করব। 6 মাসের মধ্যে বিয়ে, অথচ কি পরবো কেমন সাজবো তা বুঝতে পারছি না। মাঝে আবার ভাইয়ের বিয়ে। বেলি অদ্ভুতভাবে বোনের দিকে তাকালো। এত সাজতে পারে কোনো মানুষ জানা ছিল না। বেলিকে রেডি করিয়ে দিয়ে শশী নিজে তৈরি হতে বসে পড়ল। বেলি বোর হয়ে যাচ্ছিল দেখে রুম থেকে বের হয়ে গেল। তবে বারান্দার এক পাশে আড়ালে থেকে কেউ তার হাত টেনে ধরল। সেই চেনাশোনা কলনের সুগন্ধ। আই লাভ ইউ মাই ললিতা। চমকে উঠল বেলি। অনলের চোখের দিকে তাকালো। মানুষটা এত সুন্দর কেন আসলে? কিন্তু পরক্ষণে বিভ্রান্ত হয়ে বলল, কি বললেন? আমি আই লাভ ইউ শুনেছি। আমিও আই লাভ ইউ বলেছি। বললেই হলো? আমাদের দেখা হয়েছে মাত্র 3 বার। ভালোবাসা এত সহজ? কারেকশন, 4 বার। মানে? অন্ধকার গভীর রাতে কোনো যুবকের ঘরে যেতে নেই জানো ললিতা। যদি যুবকের মনে অনুভূতি থাকতো তবে সে কিন্তু বিছানাতে পিষে ফেলতে সামর্থ্য রাখে। বেলির চোয়াল ভাঙার উপক্রম। মানুষটা এত যন্ত্রণা দেওয়ার কথা বলছে কেন আজ? হ্যাঁ, কয়েক দেখায় বেলিও পছন্দ করেছে, কিন্তু ভালোবাসেনি। তাছাড়া শুনেছে সে একজন প্লে বয়। মুহূর্তে ভাবনা থেকে সরে আসলো সে। আজ জন্মদিন, আমাকে বোকা বানানো দিবসটা। অনল অসন্তুষ্ট হলো। বেলিকে দেয়ালের সাথে মিশিয়ে দিল একদম। আমি মজা করছি না ললিতা, আমি তোমাকে ভালোবাসি। কি হলো কে জানে, কিন্তু ছোট্ট একটা মেয়েকে পছন্দ করে বসেছি। আপনার অনেক গার্লফ্রেন্ড আছে। কেউ নেই। ছিল, তারা অতীত। তবু ছিল। না ললিতা, সাধারণ জিএফ ছিল এই বাহানায় আমাকে দমিয়ে রাখতে পারবে না। ললিতা, ছাড়ুন আমাকে অনল। অনল দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার পুরো মুখমণ্ডল দেখতে লাগলো। আবিষ্মিত কণ্ঠে বলল, এই নাক, এই চোখ, মুখ, ঠোঁট এত মিস করছিলাম কেন ললিতা? তুমি আশকারা কেন দিলে? আমি কিছু দেইনি। লায়ার গার্ল। বুড়ো আঙুল দিয়ে বেলির সিক্ত ঠোঁটে আঙুল বুলালো। কেঁপে উঠল মেয়েটা। তার চোখে অনল কামনা দেখছে। কে বলে স্বল্প দেখায় মায়া হয় না? আঙুলটাতে লিপস্টিক ঘষে নিল অনল। ঠোঁট গলিয়ে জিহ্বায় স্পর্শ করল। বেলি নির্বিকার, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর আঙুলটা বের করে নিজের মুখে ঢোকালো অনল। বেলির তখন মনে হলো মরে যাবে। এটা কি হচ্ছে? কেন হচ্ছে? তারা তো এমন সম্পর্কে নেই। অনলকে সরিয়ে দিল বেলি। এক ছোটা মুক্ত বাতাস পেল সে। আজ দৌড়ে চলে যাওয়ার আগে বলে গেল, এটা ঠিক না অনল, আমরা কেউ না। দৌড়ানোর সময় শুধু শুনতে পেল আকুলতা ভরা কণ্ঠে ললিতা ডাকটি। জন্মদিনের কেকটা বেলি মন খারাপ নিয়ে কাটল। অথচ এই বিশেষ দিনটা যার জন্য খারাপ হলো সে নরম মনে সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে। মুখে অনাবিল হাসি। কোনো মেয়ের সাথে নিশ্চয়ই। কথাটি ভাবতে গিয়ে বুকের ভেতর জ্বলে উঠল বেলির। কেউ তাকে দেখছে না সেটা ভেবে একটা পিরিচে করে কেক নিয়ে অনলের সামনে ধরল। পুরুষটি ইশারায় শুধালো, কি? কেক খান? সরি, আমি সুগার খাই না, ডায়েটে আছি।
বেলির রাগটা আবার বাড়ল। সে চুপ করে অনলের পাশে বসে পড়ল। ফোনে কথা শেষ হলে সে শোধালো, তুমি এত কেক খাওয়াতে জোর করছো কেন? কিছু মিশিয়ে এনেছ? হ্যাঁ, বিষ। উচ্চারণ করতে গিয়ে বেলির গলা ধরে এলো। সব কিছুতে তার কান্না পায় কেন? বড় ছিচকাদুনে সে। অনল অবাক হয়ে গেল। তার ললিতা কাঁদবে সেটা সে বুঝতে পারছে। আশেপাশে তাকিয়ে নিজ সুরে বলল, কাঁদছ কেন? তখন ওটা কি করলেন? কোনটা? আপনার আঙুল আমার ঠোঁটে, এরপর আবার আপনার মুখে। খারাপ লেগেছে জিনিসটা? কি নির্লজ্জ কথা! বেলি সহসা জবাব দিতে পারল না। অনল আবার শুধায়, খারাপ লাগছে কিনা বলো। এটা ঠিক না। অনল বেলির কষ্টটা বুঝতে পারল। মেয়েটা ছোট, সেজন্যই প্রথমবার এমন স্পর্শে ভয় পেয়েছে। কিন্তু অনলের দোষ নেই। সে ফোন থেকে একটা মেসেজ বের করে বেলির সামনে ধরল। এটা কে পাঠিয়েছে আমাকে বেলি? আইডিটা কার? জানি না। অস্বীকার করলে তো হবে না। ইস্তাম্বুলে থাকতে মেসেজগুলো তুমি পাঠিয়েছ আমাকে। এত তাড়াতাড়ি দেশে আসতে কেন বলেছিলে? পছন্দ করো নিশ্চয়ই। পরিচয় কিছু হয় না বেলি। রাহিমা ও সিয়ামেরও তো কম দিনের পরিচয়। পছন্দ করি, ভালোবাসি না। ভেবে বলছ তো ললিতা? এরকম আর করবেন না সেটা আগে বলেন। তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা আগে ভেবে বলো। করি দেখে ফেক আইডি খুলে SMS করেছিলাম। অনল বাঁকা হাসল। হাত বাড়িয়ে বেলির ছোট হাত জোড়াতে চাপ দিল। কণ্ঠ নিচু করে বলল, এরকম নয়, নতুন কিছু করব। তার আগে তোমার বোন ভাইয়ের বিয়ে শেষ হোক, তোমারও হয়ে যাবে এরপর আমার সাথে। অনলের কথায় কি যেন আছে, যা বেলিকে সময় সময়ে শেষ করে দিচ্ছে। সে না ভালো থাকতে পারছে না মন্দ। এই পুরুষটাকে দেখে মনে হয় না সে এত সহজে বিয়ে করবে। তবুও বেলি বিশ্বাস করল। মনে এক প্রশ্ন আসে, বলল, বয়সের পার্থক্য? সেটা ব্যাপার না। অনতি দূরে পরিবারের অন্য সকল লোকেরা বসে হাসি তামাশাতে ব্যস্ত। অনল বেলির হাতটা এখনো ধরে আছে, সরু আঙুল নিয়ে খেলেছে। আমি কিন্তু ভালোবাসি সেটা বলিনি। আমি ধরে নিয়েছি ললিতা। ললিতা অর্থ কি? আর আমাকে কেন ডাকেন? ললিতা অর্থ লিকেরিস সুইম্যান। আমি বাংলায় বলতে পারবো না। বেলি লম্বা শ্বাস নিয়ে সেখান থেকে উঠে পড়ল। সে বুঝতে পেরেছে বাংলা। কেমন একটা পাগল মানুষের সাথে পরিচয় হলো তার। বেলি তাকে কি ভালোবাসবে? সে দেখতে চায় কিছুদিন। অনল ইস্তাম্বুলে আছে শুনে বেলি সানশাইন নামের আইডি থেকে SMS করেছিল। সেখান থেকে রোজ টুকটাক কথা হতো। অনল প্রথমে বলেনি, বেলির অতিরিক্ত SMS এর জন্য বাধ্য হয়েছে। সে যদিও নিজের পরিচয় গোপন রেখেছিল, কিন্তু অনলে কিভাবে জানলো আইডিটা তার? বেলির হঠাৎ মনে হলো, এই পুরুষটা সব জানে, সব। তাকে নিয়ে খেলেছে আর সে খেলতে দিচ্ছে। ঢাকার বাহিরে একটা রিসর্টে ঘুরতে এসেছে সিয়াম, রাহিমা ও বেলি। যদিও বেলির মনে হচ্ছে সে একজন তৃতীয় মানুষ, ভুল করে এসে পড়েছে। কিন্তু এই দুজন মানুষের যে লজ্জা বেশি। বেলি মাঝে মধ্যে ভেবে পায় না রাহিমার ভাই অনল কিভাবে এত বিপরীত। লজ্জা নেই লোকটির। অনলের কথা মনে হতে বেলির মনের আকাশে হাজারো প্রজাপতি উড়ে গেল। তলপেট শিরশিরে অনুভূতি হচ্ছে। সেদিনের পর মানুষটাকে দেখেনি, আজ যদি পেত। আবার পেতে চাচ্ছে কেন? বেলির মন কি চায়? আমাকে মনে করছিলে? চেনা কণ্ঠে পাশ ফিরে তাকালো বেলি। অনলে নিজের সমস্ত আলো নিয়ে দাঁড়িয়ে আছে। মধুবনের মালিক যেন সে। চোখ ঘুরিয়ে নিল বেলি। স্বপ্ন দেখছ না বেলি? আমি সত্যি এসেছি। কেন? বেবি সিটিং করতে। বেবিকে এখানে? তুমি দেখেন। দেখব তো। বেনি আশেপাশে তাকিয়ে দেখল রাহিমা বা সিয়াম কোথাও নেই। ভাইয়া ভাবি গেল কোথায়? নিউ কাপল, স্পেস লাগবে তাদের। এই কারণে আমি এসেছি তোমার দেখাশোনা করতে। ইস, লাগবে না, আমি বড় হয়ে গিয়েছি, বুঝলেন? বেলি হাঁটা আরম্ভ করলো। পিছনে অনল আসছে। অনল বুঝতে পারল মেয়েটা বড্ড ছোট।
আশেপাশের কেউ বুঝবে না তার প্রেমিকাই পিচ্ছি। প্রেমিকা? মনের কথা বলে গেল ললিতা। 2 কদম হেঁটে বেলিকে ধরে ফেলল অনল। একসাথে হাঁটো। হাতটা দিবে কি? ভাইয়া দেখে ফেলবে হাত দিলে। পড়াশোনা কেমন তোমার? ভালো। একদিন কলেজে গিয়ে চমকে দিব। বেলি, বেলি। জোরে জোরে কেউ বেলিকে ডাকছে। সে খেয়াল করে দেখল কণ্ঠটা তার সব থেকে কাছের বন্ধু ইজহামের। ইজহাম, তুই? উচ্ছ্বাসিত বেলি মুহূর্তে অনলের সঙ্গ ছেড়ে দৌড়ে গেল। ইজহামের মুখটা ঘামে ভিজে গিয়েছে। তোর জন্য এসেছি, একা থাকবি গতকাল বলেছিলি না? থ্যাংক ইউ রে। বেলির হাসি প্রথমবারের মতন অনলের পছন্দ হলো না। সে বড় বড় কদম ফেলে তাদের পাশে দাঁড়ালো। এটা কে বেলি? আমার প্রিয় বন্ধু ইজহাম। আমি একা থাকবো শুনে এখানে এসেছে। কত কেয়ার করে, তাই না? আসলেও। অনলের ভেতর থেকে কথাটি বের হতে অনেক কষ্ট হলো। এরপর পুরোটা সময় ইজহামের সাথে মিশেছে বেলি। দুজনের হাসি মোটেও সহ্য হচ্ছে না অনলের। সে সব মানতে পারে না। একটা বিশেষ ফোন কল আসায় তাদের থেকে একটু দূরে সরে গিয়েছিল অনল। ফেরত এসে দেখে বেলির হাতটা ধরে রেখেছে ইজহাম, যেমনটা সেদিন অনলে ধরেছিল। ওভাবে আঙুল নিয়ে খেলছে। অনল ইজহামের চোখ মনের ভাষা স্পষ্টত দেখতে পেল। রাগটি এবার যেন থামল না। বেলি। শক্ত কণ্ঠে চমকে উঠল দুজনে। অনল ইজহামের থেকে হাতটা নিয়ে নিল। ইজহাম, তুমি চলে যাও। আমার সাথে চলো বেলি। কোথায় যাব আমরা? রিসোর্টে একটা রুম বুকড করা ছিল আগে থেকে। বেলিকে আক্রোশে সেদিকে নিয়ে গেল অনল। হাতটা লাল হয়ে গিয়েছে মেয়েটির। অনল সেও যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের গলিত প্রস্তরাদির অনুরূপ রক্তিম, উষ্ণ। নির্জন কক্ষে বেলিকে ধাক্কা দিয়ে ফেলে দিল অনল। লায়ার গার্ল, আমাকে পছন্দ করো বলে ইজহামকে হাত নিয়ে খেলতে দিলে কেন? আমি সেদিন কামনা ও ভালোবাসা নিয়ে স্পর্শ করেছিলাম। ইজহামকে আজ সেই অনুভূতিতে নিজেকে স্পর্শ করতে দিলে? বেলি আস্তে করে জবাব দিল, সে আমার বন্ধু। আমাকে ফ্রেন্ডজন শেখাতে এসো না লায়ার। খুব রাগ উঠে গেল বেলির। এখনো তারা সম্পর্কে নেই, ইতিমধ্যে এমন করা শুরু হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমরা রিলেশনে নেই যে আপনাকে আমার জবাবদিহি করতে হবে। দিতে হবে, কারণ তুমি আমার ললিতা, শুধু আমার। অনলের চোখে মুখে কিছু একটা ছিল, যাতে বেলি ভয় পেয়ে গেল। তবু সে প্রতিবাদ করতে গেলে হাতটা মুচড়িয়ে ধরল অনল। মার খেতে চাও? আমি সিরিয়াস। ভালোবাসলে মেরে ধরেও রাখতে জানি। আপনি একটা টক্সিক পারসন। নো মাই ললিতা, আই এম জাস্ট লিটল বিট ওভার পজেসিভ। মাই ললিতা, মেরে ফেলবো তোমাকে। কারো নাম কেন নেবে তুমি? তর্ক করবে কেন? বেলি কোনো মতো নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু পুনরায় অনলে তার কাছাকাছি এলে বলল, স্পর্শ করবেন না আমাকে প্লিজ, ভয় লাগছে আমার। আকুলতা ভরা কণ্ঠকে অদৃশ্যভাবে মথিত করে দেয়ালে ঠেকিয়ে ধরল মেয়েটিকে সে। দুজনের নিঃশ্বাস একত্র হল। মেয়েটির নরম ঠোঁটটায় পুরো আঙুল ঘষে লাল করে দিল। নাক ঠেকালো গলায়। আবেশিত কণ্ঠে বলল, মাই ললিতা। ভয় করছে, ছাড়েন আমাকে। না, বলো তুমি কার? বলো 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 ললিতা, চুপ থেকো না। মেয়েটা নিশ্চুপ থাকে। সে নিজেকে এমন পুরুষের একচ্ছত্র সম্পত্তি বানাতে পারে না, কখনো না। কিন্তু যতবার ললিতা বলছে সে, ততবার মন বাগানে কদম ফুটছে। বেলে দাঁত কামড়ে রইল। ওদিকে অনল, সে তো নিজ কাজে ব্যস্ত। প্লিজ ছেড়ে দেন আমাকে। অনল সরে দাঁড়ালো। দীর্ঘশ্বাস নিল একটা। মেয়েটাকে সে যতটা পছন্দ করছে, বিনিময়ে তার এক কড়িও ফেরত পাচ্ছে না। বেলিকে শান্ত হতে সময় দিল সে। চলো, সিয়াম খুঁজবে আমাদের। বেলি অন্য কোনো কথার অপেক্ষা না করে তৎক্ষণাৎ বের হয়ে গেল। যে স্বপ্নটা কয়েকদিন আগে তৈরি হয়েছিল, তার শতখণ্ডে বিভক্ত হয়ে গেল। আপনারা শুনছেন বইটা নিবেদিত অডিও বুক সানশাইন। লিখেছেন সামিয়া খান প্রিয়া। কলেজের একঘেয়েমি ক্লাসগুলো শেষ হওয়ার নাম নিচ্ছে না।
প্রচণ্ড গরমে মেয়েগুলো ঘেমে নেই একাকার। বেলির মনটা অবশ্যই রয়েছে, প্রচণ্ড ক্লান্ত সে। মাথায় ঘুরছে গোসল, খাওয়া ও ঘুম। ঘড়িতে সময় দেখে নিল। ঘড়ির কাঁটা 12তে এসে পড়লে স্বস্তি পেল। আজকের মতন সব ক্লাস শেষ। বান্ধবীদের থেকে বিদায় নিয়ে রাস্তায় রিকশার সন্ধানে নেমে পড়ল সে। ললিতা, উচ্চস্বরে গাড়ির ভেতর থেকে ডেকে উঠল অনল। বেশ অসন্তোষ প্রকাশ করল মুখে বেলি। রোজ পুরুষটি এসে এক কথা বলে যাচ্ছে। বেলি তো চাচ্ছে না তাদের কিছু হোক। দাঁড়াও ললিতা, দাঁড়াও। জোরে জোরে হেঁটে চলেছে বেলি। থামবে না। রোজ এক কথা শুনতে ভালো লাগে না তার। তার বাবা ভাই কখনো বকেনি বা কোনো কিছুতে নিষেধ করেনি, আর সে অল্প সময়ে সে এত অধিকার পেয়ে যাবে। বেলি এমন পুরুষের আশা করে জীবনে যে মাখনের মতন রোম্যান্টিক হবে, কিন্তু অনল হচ্ছে বিপরীত, ডমিনেটিং, ওভার পসেসিভ পারসন। বেলি, থামতে বলেছি না আমি? অনল প্রথমবার তার নাম ধরে ডাকল। এতে কিছু একটা ছিল, তাই তো বেলির পা স্বয়ংক্রিয়ভাবে থেমে গেল। অনল এসে শক্ত করে তার বাহু আঁকড়ে ধরল। থামতে বলছিলাম কতক্ষণ ধরে। রাস্তায় সিন ক্রিয়েট হলো না? মেরে ফেলতে মন চায় মাঝে মধ্যে। আপনি এমন করলে ভাইয়াকে বলে দিব। দাও, তাতে কি হবে? অনলের হঠাৎ বেলির মুখটা দেখে মায়া হলো। সারাদিন ক্লাস করে নিশ্চয়ই ক্লান্ত। শক্ত হাতটা দিয়ে কপালের ঘামটা মুছে নিল। ক্লান্ত সোনা, চলো, গাড়িতে এসি আছে। যাব না। দেখো, ভালোবাসি তোমাকে আমি। মিথ্যা, সেক্স ম্যানিয়াক। যদি তা হতাম তবে এতক্ষণে তুমি স্বাভাবিক থাকতে পারতে না ললিতা। চলো আমার সাথে। বেলির হাতটা শক্ত করে ধরে তাকে কাছের কফি শপে নিয়ে ঢুকল অনল। এসির বাতাসে শরীরটা জুড়িয়ে গেল। কি খাবে বলো? আপনাকে। পাবলিক প্লেসে সম্ভব না ললিতা, সুযোগ আসুক। বেনি অসম্ভব রকমের চোখ করে অনলের দিকে তাকালো। এতে পুরুষটা ভয় দূরের কথা হেসে ফেলল। ওয়েটারকে কফি ও আরও কিছু স্ন্যাক্স আইটেম আনতে বলল। এখন বলো, তোমার সমস্যা কি? কি করেছি আমি? মেরেছি না তো? এমন করছো কেন ললিতা? পাগল হয়ে যাব আমি। অল্প সময় বেশি ভালোবাসা দেখাচ্ছেন। সত্যি বলেন তো, এমন কেন? কারণ নেই, জানি না ললিতা। শুধু তুমি আমাকে ইগনোর করো না। আমি বিয়ের কথা বলতে যাচ্ছি বাসায়। না। ওয়েটার খাবার এনে দিলে বেলিতে গিলতে লাগলো। আশ্চর্য, অনলকে সাধল না। বার্গার খেতে বেলির সবসময় ভালো লাগে। গ্লাভস না পরে খাওয়া শুরু করে দিল। অনল গালে হাত দিয়ে মেয়েটিকে মন ভরে দেখছে। অনেক ক্ষুধা লেগেছিল না? মাথা নাড়িয়ে বেলি জবাব দিল, আমারও অনেক লেগেছে। নিজের জন্য অর্ডার করুন। আমি জানি কি খেতে হবে। বেলির হাতটা ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো অনল। এরপর উষ্ণতায় ছেয়ে গেল মেয়েটির হাতটি। এক এক করে সব আঙুলে অনলের জিহবার স্পর্শ পেল। খাবারটা গলায় আটকে গিয়ে টুপ করে পাকস্থলীতে চলে গেল। পেটের ভেতর শিরশিরে ভাবটা ফিরে এসেছে। মিনিট খানেক বাদে হাতটা ফিরিয়ে দিল অনল। আমাকে এসব ভালোবাসা দেখাতে কেন দাও যদি মায়া না থাকে ললিতা? জবাব দেয় না মেয়েটি। হাত ফিরে পাওয়ার পর পুনরায় বার্গার খাওয়ায় মনোনিবেশ করল। অনল অবাক হয়ে গেল। অন্য কোনো মেয়ে তার জায়গায় হলে এতক্ষণে আতশবাজি চলত। সেদিকে মেয়েটা নির্বিকার। মাই ললিতা, তোমার কি কিছু হয়নি নিজের মধ্যে? না তো, তবে বার্গারটা শেষ করতে দেন, আপনাকে আমার থেকে দিব না। আনবিলিভেবল। অনলের ধৈর্যের সীমা অতিক্রম করছে। মেয়েটাকে রেখে সে ওয়াশরুমে চলে গেল। আপাতত রাগ কমানো দরকার। মেয়েটা নিজ থেকে তাকে চেয়েছে, অবশেষে নিজেও তো সায় দিয়েছে। তোমার পাশে অনল ছিল, সে কি লাগে? মেইলি কণ্ঠের প্রশ্নে পাশ ফিরে তাকালো বেলি। তার থেকে বয়সে অনেক বড় এক যুবতী দাঁড়িয়ে আছে। কেন? কে হয় সেটা বলো। বয়ফ্রেন্ড? না, আমার ভাবির ভাই লাগে। আশ্চর্য, তার সাথে কফি শপে চলে এলে। জানো কেমন? কেমন? হি ইজ এ স্যাডিস্ট। না।
যুবতী মেয়েটা আহত হলো বেলির স্পষ্ট নাতে। তুমি কি স্যাডিস্ট অর্থ বুঝো? ভারী পাকনা তো। শোনো, ওর প্রেমিকা ছিলাম, তাই জানি। ওভার পজিটিভ একটা ছেলে। এরপর কারোর সাথে কথা বলতে দেয় না, মিশতে দেয় না, এটা কেন করলে, ওটা কেন করলে। আসলেই তা আপনাদের ব্রেকআপ এসবের কারণে হয়েছে? হ্যাঁ। কোনো মেয়ে এমন ডমিনেটিং পার্সনকে চাইবে? তুমি চাও না? গুড। অনল এসে দেখল তার একসময়ের প্রাক্তন বেলির সঙ্গে বসে গল্প করছে। নিজের ভাগ্যের উপর একচোট বকে নিল সে। মেয়েরা প্রাক্তনদের ব্যাপারে বাজে কথা বলতে ভালোবাসে। বেলি এমনিতে ভুল বুঝে আছে তাকে। অনলের কোনো দোষ নেই, সে কঠিনভাবে ভালোবাসতে জানে। পজিটিভ একটা মানুষ। টক্সিক না ললিতা, কিন্তু এর ব্যাখ্যা দিলে কি মেয়েটা শুনবে? অনল দূর থেকে দেখল মেয়েটা চলে গিয়েছে, আর বেলি বসে কাঁদছে। কোনো সন্দেহ নেই বেলি অনলকে ভালোবাসে, কিন্তু বুঝবে কবে তা? আগামীকাল রাহিমা ও সিয়ামের বিয়ে। অনেক ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে। বেশি ব্যস্ত যেন শশী ও বেলি। ভাইয়ের বিয়ে বলে কথা। হলুদ রঙের শাড়ি পরে বেলি ছাদে উঠে এলো। নিচে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আতশবাজি ফোটানো হবে দেখে তা রাখতে এসেছে। বেলি খেয়াল করল ছাদের একপাশে অনল দাঁড়িয়ে আছে। সিয়ামকে হলুদ দিবে এজন্য মেয়েদের নিয়ে সেই এসেছে। সেদিন কফি শপে দুজনের কথা হওয়ার পর দেখা হলেও অনল কথা বলেনি, ললিতা বলেও ডাকেনি। বেলি ফিরে যেতে গিয়েও থেমে যায়, পুরুষটির পাশে দাঁড়ায়। অনল অবশ্য ধ্যান দেয় না সেদিকে, সে নিজ কাজে মত্ত। সবটা অনেক সুন্দর সাজিয়েছে, তাই না অনল? কাছিটা অনেক মজা হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আপনি করেছেন? অনল দীর্ঘশ্বাস ফেলে বলল, করে দেখব। রাহিমাপুর ছবি নেই, তাকে কেমন লাগছে দেখব। অনল গ্যালারি থেকে ছবিটা বের করে দেখালো। এরপর বেলি কি বলবে, কথা খুঁজে পেল না। আবার সে এমন মানুষের সাথে কথা বলছে কেন? কিন্তু তবুও সে দাঁড়িয়ে থাকে। মিনিট খানেক পরে অনল নিচে চলে গেল। কেন? কোনো কারণে? আসলে কোনো জবাব নেই। অনল সিঁড়ি দিয়ে নামতে নামতে হেসে ফেলল। সে জানত বেলি কষ্ট পাবে তার ব্যবহারে। উপেক্ষিত মানুষের কাছে মানুষ বেশি ভিড় জমায়, বেলিও তাই করবে। কিন্তু এটা অনলের জন্য সহজ হচ্ছে না। নিজ আনমনে সে বলে উঠল, ললিতা উপেক্ষাতে কষ্ট পায়, কাঁদে, আর তাকে কাঁদতে দেখতেও ভালো লাগে। মুখটা ভার করে নিচে নেমে এলো বেলি। এরপর পুরো অনুষ্ঠান তার পাঞ্ছে গিয়েছে। অনল জীবনে আসার পর থেকে এমন যাচ্ছে। বিয়ের দিনেও বেলির মন খারাপ গেল না, অথচ যাকে নিয়ে এত মন খারাপ সে দিব্যি ঘুরে ফিরে ব্যস্ততা দেখাচ্ছে। বেলি বারদুয়েক মেশার চেষ্টা করেছে অবশ্য, কিন্তু পুরুষটি পাত্তাও দিচ্ছে না। দুঃখে বেলির কান্না পায়। সবার থেকে আড়ালে সে অনলের রুমটা বেছে নেয় কাঁদার জন্য। বিয়ে পড়াতে দেরি বিধায় কেউ খোঁজও করবে না। বেলি লাইব্রেরিতে থাকা দরজা দিয়ে কক্ষটায় প্রবেশ করল। পুরুষালী সুগন্ধে মাতোয়ারা চারিধার। বিছানাতে বসে হারুতে মুখ গুজে দিল। ভারী লেহেঙ্গার ওড়নাটা অনাদরে একপাশে পড়ে আছে। জুতোতে মশমশ শব্দ তুলে কেউ রুমের ভেতর প্রবেশ করল। হক চকিয়ে উঠল বেলি। অনল ভ্রুকুচকে তাকে দেখছে, কিন্তু আশ্চর্যভাবে কোনো প্রশ্ন করল না সে। বরং বেলির একপাশে শটান হয়ে শুয়ে পড়ল। নীরবতায় দুজন মানুষ মিশে থাকে। বেলি দীর্ঘশ্বাস ফেলে উঠে যেতে নিয়েও থেমে যায়। আপনি ললিতা বলে কেন ডাকেন না এখন? তোমার পছন্দ না। এমন অনেক কাজ আছে যা পছন্দ না, সেসব আপনি করেন। কি এমন করি যে তোমার পছন্দ না? চুপ থাকা, ওভার পজিটিভ হওয়া। জানেন আমি কেমন ছেলে পছন্দ করি? চকলেট বয় টাইপ, সুইট, যে নরম করে হাত ধরবে, ভালোবাসার কথা বলবে, কবিতা বলবে। আপনার মতন না। তাহলে সে মেয়েটার সাথে এমন করলে সে তো মন খারাপ করবে, নর্মাল, তাই না? অনল ঘাড় ঘুরিয়ে বেলিকে দেখছে। মেয়েটা জোশে ওনা গায়ে জড়াতে ভুলে গিয়েছে। শুভ্র বক্ষ ত্বকটা বোঝা যাচ্ছে। অনল সেদিক থেকে দৃষ্টি ফিরে বলল, আই ডোন্ট ডু সফট থিংস। তাহলে সেদিন সে মেয়েটা ঠিক ছিল, আপনি একজন স্যাডিস্ট। কে ওই মেয়েটা যে আমার জড়িয়ে ধরা অবধি টিকেনি? হাসালে মেয়ে। ললিতা। ললিতা?
কিন্তু তোমার নাম তো বেলি। ও হ্যাঁ, বেলি বলেন। কিছুই বলবো না। আপনি খুব খারাপ। বেলির চোখ দুটো আবার ভরে উঠল। ভাবির ভাই পজেসিভ, ওভার পজেসিভ, অহংকারী, হ্যান্ডসাম একজন মানুষ। তার যুবতী মন কৌতূহলী হয়ে বলল, সফট থিংস বলতে কি বুঝিয়েছেন? যা তুমি বললে, আমার ডিকশনারিতে সবকিছু অনেক হার্ড। যেমন? উঠে বসল অনল। একদম মুখোমুখি হলো বেলির। ওড়না পরার তাড়া দিল না কোনো। ফ্রেঞ্চ কিস চেনো? চিনি, টাইটানিকে দেখেছি। আমি সেটা ভিন্ন স্টাইলে করি ললিতা। বেলির চোয়াল ভাঙার উপক্রম কথাটি শুনে। আপনি ভার্জিন না? নো। ক্যারেক্টারলেস? আমি ইউএসএতে থেকেছি দীর্ঘদিন, এটা সেখানে সাধারণ। যদি তুমি ইনভলভড না হও কোনো মেয়ের সাথে তাহলে ব্যাকডেটেড ভাববে। বাট আমি কাউকে প্রেশার দেইনি। তারা জেফ ছিল। কয়জন? গোনা ভুলে গিয়েছি। বেলির হাত পা কাঁপছে। অনলের কথাগুলো শুনে সত্য মনে হচ্ছে। ভেতর থেকে কান্না পাচ্ছে। একটু পর মেয়েটা হাত দিয়ে আঘাত করতে থাকলো তাকে। ক্যারেক্টারলেস, ব্যাড বয়, আবার আমাকে ললিতা বলছেন? থামো ললিতা, আমি মজা করছিলাম। বিশ্বাস হয় না? করতে হবে, কারণ পুরুষ কিভাবে ভার্জিনিটির পরীক্ষা দেয় আমার জানা নেই। তাহলে ফ্রেঞ্চ কিসের কথা বললেন? অতটুকু সত্য, লিপস ভার্জিন নয়। আপনি ভিন্ন করেন কি? দেখতে চাও? আমি সফট নর্মাল টাচ করি না, অ্যাগ্রেসিভ ধরনের। আর চকলেট বা ফুড স্টাফ লাগিয়ে নেই। কিন্তু আমার কাছে চকলেট নেই এখন। বেলির পেটে শিরশির ভাব বেড়ে চলেছে। অনল বুঝতে পেরে তার কাছাকাছি বসল। দুজনের নিঃশ্বাস যেখানে একত্র হয়। ললিতা, ডোন্ট বাইট ইউর লিপস। Why? Because I also want to bite them. বেলি হাত দিয়ে মুখ লুকিয়ে রাখল। শরীর কাঁপছে তার। অনলের উপর সে খুব বাজেভাবে আকৃষ্ট হচ্ছে। অনলের ঠোঁটটা সে কি ছুঁয়ে দেখবে? আমার কেমন লাগছে অনল, সাই দিতে মন যাচ্ছে। মাই ললিতা। অনল তর্জনী আঙুল মেয়েটার নরম গালে স্পর্শ করল। আরও কাছে এলো দুজনে। দুজনের হাতও একত্র হলো। অনল ফিসফিস করে বলল, আমার ঠোঁট অনেক শক্ত, একবার টেস্ট করবে? ললিতা, তুমি খুব সুন্দর। ঘোর লেগে গেল বেলির। সে চোখ বন্ধ করে বলল, গো অ্যাহেড ব্যাড বয়। শিওর? ইয়েস। বেলির পক্ষ থেকে এমন কিছুর আশা অনল করেনি। ধীরে ধীরে একদম মেয়েটির কাছে চলে এলো সে। ঠোঁটটা উঁচু করে সেখানে ঠোঁট বসালো। অনল ঠিক বলেছিল, সেই সময়টাতে খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। ভালোবাসার চিন্তা থেকে বেলি ব্যথা পাচ্ছে বেশি। অথচ বাড়ি ভর্তি মানুষ। দরজার বাহিরেও হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে। একসময় থেমে গেল অনল। মেয়েটাকে বুকে নিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। সরি ললিতা, আমি তোমাকে মলিন করে দিলাম। কিন্তু কি বলো, চুমোটা হওয়ার ছিল যেদিন থেকে আমাদের দেখা হয়েছিল। তুমি কি রাগ করলে? ড্যাম, তুমি ওভার সুইট। বেলি বুকে মাথা রেখে বলল, না, কিন্তু কেমন ভয় লাগছে আমার। বাহিরে অনেকে আছে, এটা ঠিক হলো না। বেলির চোখে অনুতাপ দেখতে পেল অনল। একটা স্বপ্ন থেকে এবার বের হয়ে এলো সে। বেলি নেহাত 18 বছরের যুবতী, সেখানে সে 32 বছরের পুরুষ। দুজনের চাওয়া ভিন্ন, তবু খুবভাবে মেয়েটাকে চায় সে। বেলির মুখটাকে উপরে উঠালো অনল। ঠোঁট দুটো রক্তিম আভা ধারণ করেছে। সে আবার যাচ্ছে কিছু হোক। মাই ললিতা, বলো তুমি কার? আবিষ্কৃত হয়ে বেলি জবাব দেয়, অনলের। কার তুমি ললিতা? অনলের। বলো, আমি শুধু অনলের ললিতা। আমি শুধু অনলের ললিতা। মনে রেখে চলবে, আমি অন্য কাউকে তোমার আশেপাশে পছন্দ করতে পারি না। যদি দেখি তাহলে শাস্তি দেব। মনে থাকবে? থাকবে। অনল কপালে চুমু খেল বেলির। শিহরণে কেঁপে উঠল মেয়েটা। অনলও জানত অবহেলায় কাছাকাছি আসবে বেলি, কিন্তু এত জলদি? তার ললিতা চিনির মতন মিষ্টি স্বাদের। বিয়ে প্রত্যেকটা মেয়েকে বাবার বাড়ির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেয়।
রাহিমা চলে যাওয়ার আগে খুব কাঁদছে। কখনো মেয়েকে ছাড়তে চাচ্ছে না। আশেপাশে অনলকে না দেখতে পেয়ে রাহিমা শুধালো, ভাইয়া কোথায়? এই তো আমি। কোথায় ছিলে এতক্ষণ? ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছিল, তাই রুমে ছিলাম। রাহিমা প্রায় কেঁদে বলল, চলে যাচ্ছি ভাইয়া, ভালো থেকো। কাঁদছ কেন বোন? তুমি চাইলে রোজ আসবে, সিয়াম আটকাবে না। বিয়েতে কিছু বদলায়নি, কালকেই দেখা হবে আমাদের। অনল বোনকে কি আগলে ধরল। বেলি অনেক আগে নিচে নামলেও সে কেবল এলো। আর চোখে বেলি পুরুষটিকে দেখল। এখানের কেউ জানে না ক্ষণপূর্বে অনলের পুরো শক্ত ঠোঁট দুটো তার নরম ঠোঁটকে একদম পিষে ফেলেছে। আগের কথা ভাবতে গিয়ে মনটা আবার কেমন করে উঠল তার। নববধূকে নিয়ে বাড়িতে যাত্রা শুরু করলো সকলে। গাড়ির জানালার কাঁচগুলি একবার পেছনে তাকালো বেলি। দেখতে পেল অনল এদিকে তাকিয়ে আছে। ঠোঁটে তার কিঞ্চিত বাঁকা হাসি। ফিসফিস করে যেন ডাকল, মাই ললিতা। আপনারা শুনছেন বইটার নিবেদিত অডিও বুক সানশাইন। লিখেছেন সামিয়া খান প্রিয়া। ভাবি, কি করছো তুমি? রাহিমা চটজলদি নিজের হাতের জিনিসটা লুকিয়ে রেখে দিল। প্রচণ্ড ঘাম ছুটে গিয়েছে তার। মানুষকে ঠিক কি জবাব দেবে সেই চিন্তায় এমনিতে সে উত্তেজিত। বেলি হেলে দুলে রাহিমার রুমে প্রবেশ করে থেমে গেল। তোমাকে এমন দেখাচ্ছে কেন ভাবি? ভাইয়া মারেনি তো? যদি হ্যাঁ বলো, ভয় নেই, আমরা তোমার সাথে আছি। রাহিমা হেসে বলল, তোমার ভাই মারবে কেন? একটু গরম বেশি লাগছিল তো, তাই এমন দেখাচ্ছে। আমাকে এমন দেখায় মাঝে মধ্যে, যখন কিছু লুকিয়ে যাই। রাহিমার বুকটা কেমন করে উঠল। তার দেখা দুনিয়াতে অন্যতম অদ্ভুত মেয়ে হচ্ছে বেলি, যে মানুষকে অল্প সময়ে কোণঠাসা করতে পারে। 18 বছরের ছোট একটা মেয়ে, অথচ সব বিষয়ে পটু। কেন মনে হলো কিছু লুকিয়ে চলেছি? পেছনে বইয়ের ভেতর থেকে প্রেগনেন্সি কিটটার মাথা বের হয়েছে। মুখটা বিবর্ণ হয়ে গেল রাহিমার। থেমে থেমে বলতে লাগলো, আসলে বেলি, আমি বুঝতে পারছি না। কি, বিয়ের 21 দিন পরে প্রেগনেন্ট হওয়ার নিউজ দিলে মানুষ কিভাবে নিবে? ভুলে কেন গেলে তোমাদের বিয়ে প্রায় 4 মাস আগে হয়েছিল। কেউ যদি খারাপভাবে বিষয়টা নেয় তবে সে নিজে খারাপ। তবুও ভালো দেখায় না। তোমার ভাইয়া কিভাবে রিয়াক্ট করবে যদি জানে এটা? কিচ্ছু বলবে না, বরং সকলে খুশি হবে। ফাও, আমি ফুপু হব। উচ্ছ্বাসিত হয়ে বেলি হাততালি দিল। রাহিমার মনে চলতে থাকা ঢেউয়ের তাণ্ডব অবশেষে কমে গেল। ভারমুক্ত হয়ে বিছানাতে বসে পড়ল সে। পেটে হাত বুলালো। মা হওয়ার অনুভূতি আসলেও বিরল। বেলি রাহিমার খুশিটা উপলব্ধি করতে পারল। খুব খুশি লাগছে তোমাকে ভাবি। জানি না তোমার ভাই কি বলবে, কিন্তু আমার ভাই শুনলে খুব খুশি হবে। আমি চাইবো একটা ছেলে হোক, তাও অনল ভাইয়ের মতন। বেলির মন বলল, অনলের মতন? পরক্ষণে ভাবল তার 3 বছরের ভাতিজা আধো আধো বলিতে বলেছে, আই ডোন্ট ডু সফট থিংস, ঠিক যেভাবে অনল বলে। ভাবতে গিয়ে শিউরে উঠল বেলি। ব্যাড বয় এক পিস পৃথিবীতে থাকুক, তাও অনল হিসেবে। রাতে সিয়াম ফিরলে বাচ্চার সুসংবাদ তাকে জানানো হলো। রাহিমা ভেবেছিল রিয়াক্ট করবে, কিন্তু না, এতে খুশি হলো সকলে। রাস্তা দিয়ে এলোমেলো হেঁটে যাচ্ছে বেলি। পরনে শুভ্র রঙা 3 পিস। আজকে পরিবেশে উষ্ণ ভাব কম, কিন্তু বেলির মনটা ভালো নেই। খুব ইচ্ছে ছিল বান্ধবীর সাথে কক্সবাজারে যাওয়ার, কিন্তু অনলের জন্য সেটা সম্ভব হয়নি। সে নাকি কোনো মেয়ের সাথেও যেতে দিবে না, অথচ তার পরিবারের কারো সমস্যা নেই কোনো। 16 বছর বয়সে প্রথম ট্যুর দিয়েছিল একা, তাও সিলেটে। বেলি হঠাৎ থেমে গেল। বড্ড হাসফাস লাগছে। মনে হচ্ছে দুনিয়াটা অনলের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। তবে সে যে অনলকে ভালোবাসে না তেমন নয়। মানুষটার কি আর ভিন্ন রকম। মাঝে একবার জ্বর হয়েছিল দেখে খুব করে বকেছিল। পরে রাগ সামলাতে না পেরে গলা ও বুকের মধ্য বরাবর কামড়ে দিয়েছিল। সেই দাগ বেলির শুভ্রতাকে এখনো আছে। এরপর কম খায় দেখেও প্রচুর বকে। পরীক্ষার সময়টাতেও অন্যরকমভাবে খেয়াল রাখে। সব দিক থেকে মানুষটা পারফেক্ট পার্টনার ম্যাটেরিয়াল। কিন্তু তবুও বেলির মনের সংশয় যায় না। কারণ সাধারণ, তাকে অনল কোনো ছেলে বন্ধুর সাথে মিশতে দেয় না। এমনকি মেয়ে বন্ধুও লিমিটেড করে দিয়েছে। টক্সিক রিলেশনশিপ তাদের, হয়তো বা।
বেলি, বেলি। ইসহামকে দেখে মনে ভয় ঢুকে গেল বেলির। অনল সেদিন রিসর্টে কি করেছিল ভুলেনি। সে কখন থেকে তোমার পেছনে ডেকে চলেছি, শুনো না কেন? কোনো কথা ছিল ইসহাম? আমার তাড়া ছিল। তোমার সব সময় তাড়া থাকে বেলি, আগের মতন ফ্রেন্ডদের সাথে মিশো না। ইসহামের কণ্ঠে আলাদা রকমের ক্ষোভ। বেলি কথাটি ঘোরানোর জন্য বলল, এমন না, পড়াশোনার জন্য ঠিকঠাক কথা হয় না। কক্সবাজারে যাওনি কেন ওদের সাথে? ফ্যামিলি মানেনি। কিন্তু তারা তো এত বাধা দেয়নি কখনো তোমাকে। অদ্ভুত তো। বেলি দীর্ঘশ্বাস ফেলল। ইসহামের সঙ্গে আরও কিছু টুকটাক কথা বলে নিজের গন্তব্যে যাত্রা শুরু করল। প্রাইভেট শেষ করে বের হয়ে দেখে গাড়ি নিয়ে অনলে দাঁড়িয়ে আছে। কটেজ পিঙ্ক রঙের শার্ট ও বাদামি রঙের প্যান্ট পরেছে। শার্টের হাতা ফোল্ড করা, উঁচু ঢিপির মতন বাইসেপসের নিম্নাংশ দেখা যাচ্ছে। বেলি যত মন খারাপ করুক, এই পুরুষটিকে দেখলে সে গলে যায়। এগিয়ে গেল অনলের দিকে। আপনি বলেননি যে আসবেন? গাড়িতে উঠো। অনলের কণ্ঠে রাগ মিশে আছে। বেলি ভয় পেল, কারণ এই সময় পুরুষটিকে স্বাভাবিক লাগে না। কি হয়েছে আপনার? গাড়িতে উঠো। অবশ্য তোমার তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলার অভ্যাস আছে। যে ভয়টা পেয়েছিল বেলি, ইসহামের সঙ্গে কথা বলেছে বিষয়টি কোনোভাবে জেনেছে অনল। কম্পমান পায়ে গাড়িতে গিয়ে বসল। অনলের শব্দ করে দরজাটা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট দিয়ে অনল বলতে লাগলো, যা আমার তা আমারই, সেটা বোঝো না কেন? আপনারই আছে। তাহলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কথা কেন বললি ইসহামের সাথে? কষ্ট হয় আমার, বুঝো না? আপনি আমার কষ্ট বুঝেন না? কি হয় সকলের সাথে মিশলে? শোনো ললিতা, সবার মানসিকতা তোমার মতন পিওর না। আমি বিয়ের প্রস্তাব দেব। এখন না। কেন? আমার এইচএসসি পরীক্ষা শেষ হোক। তোমার পড়াশোনাতে কোনো ক্ষতি হবে না, প্রমিস করছি। কিন্তু আর দূরে থাকতে পারবো না। তুমি কি শিওর না আমার ব্যাপারে? না। অনল বেলির দিকে অদ্ভুতভাবে তাকালো। মেয়েটা নিশ্চয় মজা করছে। রাস্তার একপাশে গাড়ি থামালো অনল। বেলির কোমর ধরে নিজের কোলে এনে বসালো। আর্তনাদ করে উঠল মেয়েটি। ব্যথা লাগছে। আমার ব্যাপারে শিওর না কেন তুমি? কারণ আপনি বেশি বেশি করেন সব বিষয়ে। আমার ভাই বাবা আছেন, তারা তো এত বেশি করে না। আশ্চর্য, তুমি আমার বউ হবে, ভালো মন্দ দেখার দায়িত্ব নিশ্চয় আমার। তোমার ওই ফ্রেন্ডগুলো ড্রাগ অ্যাডিক্টেড। তাছাড়া ইন্টিমেসির ধামগুলোর ব্যাপারে এত বেশি যেন কিভাবে আমি বুঝি না ভেবেছ? যত প্রকার অ্যাডাল্ট বইগুলো ওরা দেয় তোমাকে। ড্রাগ নিতে চাও? বলো, আমি এনে দিচ্ছি। অনলের এহেন স্পষ্টত কথায় বেলির কান্না পেয়ে গেল। চোখের কার্নিশটা অবশ্য ভিজে উঠেছে। লম্বা শ্বাস নিয়ে বলল, আপনি বেশি কথা বলেন, আমি সেরকম মেয়ে নই। আই নো বেবি, এই কারণে মিশতে দিতে চাই না। কিন্তু আমার কথা শুনলে তো বাদর মেয়ে। ইসহাম তো এমন নয়। তাহলে? সে তোমাকে ভালোবাসে, আর আমি শেয়ার করি না সোনা। অনল প্রত্যেকটা কথার শেষে মায়াময় সম্বোধন যোগ করে। কিন্তু বেলির মন এখন গলেছে না। সে জানে তার বান্ধবীগুলো এমন। তাছাড়া সবগুলো যে এই ক্যাটাগরির তা নয়, গুটি কয়েক। তাই তো সেইভাবে মিশে। আমি আপনাকে বিয়ে করব না। আমাদের সব শেষ হওয়া ভালো। টক্সিক মানুষ একটা। মজা করছো রাইট? না, সত্য। কিন্তু আমাকে কমিটমেন্ট দিয়েছিলে, বা যা হয়েছে সেটা নিশ্চয়ই নর্মাল না? একটা চুমুই তো, সব শেষ। বেলির কি হয়েছে সে বুঝতে পারছে না, কিন্তু অনলকে সহ্য হচ্ছে না। জোর করে তার বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে নিল। আমাকে বাসায় ছেড়ে আসেন। ললিতা, বড় আকুলভাবে ডেকে উঠল অনল। বেলি পাশ ফিরে কেঁদে দিল। আমি এমন মানুষ চাই জীবনে যে সাধারণ ও নরম মনের হবে। আপনি অমন নন। আমার অনুভূতির কোনো মূল্য নেই। নেই অনল, বাসায় দিয়ে আসুন আমাকে। যদি বেশি করেন তাহলে বাসার সবাইকে জানিয়ে দেব সব। অনল গভীর মনোযোগ দিয়ে বেলিকে দেখল। এতগুলো সম্পর্ক পরিবর্তন করার কারণ এই মেয়েগুলো, যারা স্বাধীনতা চায়, কিন্তু অনল তা দিতে পারে না। ভেবেছিল বেলি ভিন্ন। দীর্ঘশ্বাস ফেলে অনল গাড়ি স্টার্ট করল। বারংবার তার ললিতাকে দেখছে, অথচ একবারও বেলি ফিরে তাকায়নি।
মন বলে উঠল, ললিতা ভীষণ স্বার্থপর। বেলি, তাকাও আমার দিকে। যা বলছো সব ঠিক তো? প্রেশার দিতে পারবো না কোনো রাহিমার জন্য তা নয়। আমার থেকে সরে যাওয়া এত সহজ না। তুমি আমার ললিতা। আমি ভেবে বলছি, আজকের পর কিছু নেই আমাদের, কিছু না। শব্দ করে একটা মেঘ ডেকে উঠল। ঝিরিঝিরি বৃষ্টিতে সিক্ত হয়ে উঠল পরিবেশ। ঈষৎ উত্তপ্ত রাস্তার মাঝ বরাবর দিয়ে চলেছে গাড়ি, নির্বিকার নিরলস গতিতে। রাহিমার পেটটা ঈষৎ উঁচু হয়েছে। ইদানিং নিজেকে সবথেকে সুখী মানুষ মনে হয় তার, বিশেষ করে শাশুড়িটার জন্য। ভীষণ মিষ্টি একজন মানুষ, ভদ্রমহিলা। অদ্ভুতভাবে নামটাও মিষ্টি। সিয়াম মজা করে নিজের মাকে গোল্লা মিষ্টি বলে। কতগুলো কথা হলো বউ? রাহিমা গুনে বলল, মা 10টা হয়ে গিয়েছে, আর লাগবে না। আম্মু বানাবে কতগুলো। আর 3-4টে বানাবো। বাচ্চাদের কাঁথা দিয়ে নেওয়া বেশি ভালো। ফলগুলো তাড়াতাড়ি খাওয়া শেষ করো। শশী কোথায় মা? বান্ধবীদের সাথে গিয়েছে। বিয়েটা ওর পিছিয়ে গেল, মন খারাপ। বেলি, বেলি। বেলির কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা। ভীষণ ব্যস্ত চলছে দিনকাল। মায়ের ডাক শুনে বের হয়ে এলো। কিছু বলবে আম্মু? সকালের খাবার খেয়েছিস? বেলি না বোধক মাথা দোলালো। গত কয়েক মাসে মেয়েটা বড় শুকিয়ে গেছে। মিষ্টি ভাবল পরীক্ষার চিন্তায়। কেন রে, যা নিয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। বেলি বাধ্য মেয়ের মতন চলে গেল খাবার আনতে। মিষ্টি আফসোসের সুরে বললেন, কি হয়েছে মেয়েটার কে জানে, ঠিকমতো খায় না, আবার ঘুমায় না। রাহিমা নিশ্চুপ থাকে। অনলতাকে সব বলেছে। সেই থেকে বেলির প্রতি চাপা ক্ষোভ আছে তার। এখন দূরত্ব রেখে মেলামেশা করে। কি দরকার ছিল তার ভাইকে নিয়ে এমন করার? বেলি ফিরে এলো অল্প কয়েকটা ভাত নিয়ে। তবে খাওয়ার সৌভাগ্য হলো না। ফোনে বান্ধবী নিপার কল এলো। অতি জলদি ডেকেছে তাকে। বেলি, খেয়ে যা। মা, পথিমধ্যে কিছু খেয়ে নিব, জলদি ফিরে আসবো, টেনশন নিও না। নিপা হচ্ছে সেই বান্ধবী যার সাথে কক্সবাজারে যেতে কিংবা মিশতে দেয়নি অনল। পুরুষটির সাথে অনেকদিন ধরে কথা হয় না বেলির। সে ভেতর থেকে মরে যাচ্ছে ললিতা ডাকের অভাবে। কিন্তু অন্য মন বলে, সেই মানুষটা কি তার সুবিধা বা ভালো লাগার কথা ভাবত? নিপা ধানমন্ডির একটা ফ্ল্যাটের ঠিকানা দিয়েছিল। আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেল বেলি। মূলত বেলির অনেক কষ্টে করা নোটসগুলো নিপার কাছে। লিফটের 7 তলার বাটন টিপে দিল। বেশ নির্জন বিল্ডিং। কলিং বেলে চাপতে নিপা দরজা খুলে দিল। মেয়েটার চোখগুলো ভীষণ লাল। পরনের পোশাকেরও ঠিক নেই। ওহ বেলি, এসো ভেতরে। ভেতরে ঢুকতে কটু গন্ধ নাকে লাগলো বেলির। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে হাঁসফাঁস করতে লাগলো। নিপা, আমার নোটসগুলো? সোফায় বসো, দিচ্ছি, দাঁড়াও। সোফার আশেপাশে তার আরও বান্ধবীগুলো আচ্ছন্নের মতন পড়ে আছে। নিপাকেও কেমন অপ্রকৃতস্থ দেখাচ্ছে। হুট করে পুনরায় কলিং বেল বেজে উঠল। নিপা দরজা খুললে হুড়োহুড়ি করে পুলিশ ঢুকলো ভেতরে। এখানে কি চলছে? কি করছো তোমরা? নিপা চোরের মতন মুখ লুকালো। কিছু বলতে যাবে, এর পূর্বে মহিলা পুলিশ এসে ধরে ফেলল। এমনকি বেলিকেও ধরল। সে বিরোধাভাস করে বলল, আমি এমন কিছু করছিলাম না, নোটস নিতে এসেছি। ব্যঙ্গ করে একজন পুলিশ বলল, নেশাখোরেরা পড়াশোনা করে নাকি যে নোটস লাগবে? চলো থানায়। পুলিশরা সাধারণত এসব অভিযানের ক্ষেত্রে সাংবাদিকদের সাথে নিয়ে চলে। আজও ব্যতিক্রম নয়। পরপর ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে তাদের ভিডিও করছে। কালকে চটকদার নিউজ হবে। থানায় নিয়ে আসা হলো বেলিসহ 8 জন মেয়েকে। এদের মধ্যে সজ্ঞানে শুধু বেলিই আছে। মরে যাচ্ছে মনে হয় সে। তার থেকে ঠিকানা নিয়ে প্রথমে সিয়ামকে ফোন করল পুলিশ। আধ ঘন্টার মধ্যে সিয়াম থানায় উপস্থিত। আমার বোনকে ধরে এনেছেন কেন? আপনি জানেন আমি কে? এত সহজ সব কিছু? পুলিশ অফিসারের নাম নেয়ামত। সে শান্ত কণ্ঠে বলল, বসুন স্যার, আমি শুনলাম আপনি কে, কিন্তু আপনার বোনকে একদম ঘটনাস্থল থেকে ধরে আনা হয়েছে। ও ড্রাগ নেয় না, বলছে তো নোটস নিতে গিয়েছিল। পাশের মেয়েগুলোকে তার স্বীকার করতে বলুন, ওরা তো চুপ থাকছে। বেলিরা একপাশে বসে আছে। অন্য সব মেয়েদের জ্ঞান ফিরেছে কিছুটা।
কিন্তু বেলি সব থেকে অবাক হয়েছে এটা দেখে যে নিপা কিছু স্বীকার করছে না। বন্ধুরা এমন স্বার্থপর হয়? সিয়াম পুলিশের সাথে কথা বলেছে এমন সময় অনল সেখানে প্রবেশ করল। তাকে দেখে বেলির হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেয়ে গেল। মাথাটা নিচু করে ফেলল বেলি। অনল সোজা মেয়েটার সামনে দাঁড়ালো। আজকের মতন রাখতে কোনোদিনও দেখেনি মানুষটাকে বেলি, কিন্তু তার সমস্ত চিন্তাকে নস্যাৎ করে দিয়ে পরপর অনেকগুলো চর বেলির কপালে গালে ও মাথায় পড়ল। সিয়াম ও পুলিশরা থামাতে যাওয়ার আগে 10 খাওয়া শেষ। অনল, তুমি কোন সাহসে আমার বোনকে মারছ? আমি ওর ভাই হয়ে যেখানে এখনো অব্দি কিছু বলিনি। অনল রাগকে দমন করে বলল, সেটা তোমার ব্যর্থতা। আমার নিজেরও বোন আছে, তার কখনো পুলিশ স্টেশনে আসতে হয়নি, কারণ সে তো স্বাধীনতা চায়নি। তাও এত মারলে কেন? আরও দেওয়া উচিত ছিল। বেলি ড্রাগ অ্যাডিক্টেড না। অফিসার, আপনি কি বলেন? অনলকে আগে থেকে চিনে আফজাল। সে শান্ত হয়ে বলল, বসুন স্যার, বিষয়টা ক্রিটিক্যাল। আসলে মেয়েগুলোর বয়স কম, অনেকদিন ধরে ধরার ইচ্ছা ছিল। বিশেষ করে কক্সবাজার থেকে এসব নেশাদ্রব্য কিনে আনে তারা, সেদিন থেকে টার্গেটে। এখন বেলির অবস্থা দেখে মনে হচ্ছে না সে এমন কিছু করেছে। অনল বাধা দিয়ে বলল, ডোপ টেস্ট করান। যদি কিছু ধরা পড়ে আমি নিজে ওকে জেলে রাখতে সাপোর্ট করব। সেই টেস্ট হবে। যদি ওর পাশের মেয়েগুলো স্বীকার করে তাহলে টেস্টেরও দরকার হবে না। ওরা স্বীকার করছে না। অনল অবাক হয়ে শোধালো। আফজাল মাথা নাড়িয়ে বলল, না, বান্ধবীর এমন সময় আসলে স্বীকার করে না কিছু। এমন বন্ধু রাখে কেন মানুষ? আবার এদের জন্য অন্যকে ছোট করে। সব কথাগুলো বেলির সহ্য হচ্ছে না। মনে হচ্ছে তীরের মতন সব ছিন্ন করে দিচ্ছে। অনল দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েগুলোকে লাঠিচার্জ করেন। সম্ভব নয় এখন, করলে আবার বেলিকেও করতে হবে। আমি কথা বলতে পারি তাদের সাথে? শিওর, কিন্তু হাতটা সামলে রাখবেন। অনল উঠে দাঁড়ালো। বেলি আরও সংকুচিত হলো। নিপার কাছে দাঁড়ালেও বেশ জোরে বেলির উদ্দেশ্যে বলল, মন যাচ্ছে একেবারে মেরে ফেলিয়ে তাকে। কথাটাতে কিছু ছিল যাতে পাশের মেয়েগুলো ভয় পেয়েছে। নিপা রাইট? তোমার বড় ভাই আছে? না। বোন আছে। গ্রেট। কিসে পড়ে, কি করে? নিপা নিশ্চুপ রইল। অনল বাঁকা হেসে বলল, আমি বলি কি করেন। নর্থ সাউথে পড়াশোনা করছে, কিন্তু সমাজের আড়ালে নাম করা গলগার্ল। সেটা তোমার ধার্মিক বাবা মা জানে না। এখন বলো, যদি আমি জানিয়ে দিই তাহলে কেমন হবে? আরে আসলে জানেন সে, কিন্তু তোমার বাবা ধর্মের নামে কয়টা বউ পালে, সেটা যদি সমাজে ছড়িয়ে পড়ে? কেন বলবেন এসব? তারা আইন ভঙ্গ করছে না। আমার ইচ্ছা, যেমনটা তোমার বেলির ব্যাপারে চুপ থাকার ইচ্ছে। দেখো, আমার বেলির কিছু হলে বিষয়টা সকলে জানবে। আমি তোমাকে হুমকি দিচ্ছি না, রাইট? নিপার মুখে সংশয় দেখা গেল। সে কখনো চায় না তার পারিবারিক গোপন কথাগুলো মানুষের সামনে আসুক, কারণ ড্রাগ নিয়ে বিষয়টা থেমে যাবে, কিন্তু ওটা ভীষণ খারাপ হবে। বেলির দিকে তাকিয়ে হঠাৎ নিপা বলল, বেলি নির্দোষ। খুব জলদি স্বীকার করে নিলে, গুড। অফিসারকে সব তথ্য দিয়ে সাহায্য করবে তো? অনল নিজের চেয়ারে ফিরে এলো। তার ফ্লাইটের সময় অতিবাহিত হয়ে গিয়েছে। পরবর্তী প্লেন 4 ঘন্টা পরে ছাড়বে। যত জলদি কাজগুলো শেষ করা যায়। সিয়াম দুর্বল কণ্ঠে বলল, এখন তো সব ঠিক আছে অফিসার, আমার বোনকে নিয়ে যেতে পারি? পারেন, তবে কিছু জিনিস লাগবে। আর একটা কথা, বিষয়টা সাংবাদিকদের কাছে গিয়েছে, তাদের কথায় থামানো যাবে না। অনল ব্লেজারের পকেট থেকে একটা বান্ডিল টেবিলে রাখল। সিয়াম কিছু বলতে গেলে তাকে থামিয়ে বলল, বেলির কোনো সমস্যা না হয় যেন। এটাতে হবে? হবে স্যার, তবে একটা কথা, নিপা মেয়েটার ফ্যামিলির কাহিনী কি? দে অল আর সেক্স ম্যানিয়াক, বাকিটা না বললেও বুঝবেন। সিয়াম উসখুস করে বলল, বেলিকে নিয়ে যেতে পারি এখন? শিওর, ওর ফোনটা নিয়ে যান। ড্রয়ার থেকে ফোনটা বের করলে সেটা অনল নিয়ে নিল। সিয়ামের সেদিকে খেয়াল নেই। বোনকে কাছে পেয়ে একদম জড়িয়ে ধরল। বেলিও ভাইয়ের স্পর্শে কেঁদে ফেলল। ভাইয়া, আমি এমন কিছু করিনি। জানি টুইংবেল, ভয় পেয়েছিলে? অনেক, ব্যথাও পেয়েছি। শুরু হলো আমার নামে অভিযোগ। জলদি ওকে নিয়ে বাসায় যাও। অনল বিতৃষ্ণা নিয়ে কথাগুলো বলে বাহিরে চলে গেল। বেলি লজ্জায় মরে যাচ্ছে।
সিয়াম বুকের সাথে মিশিয়ে বোনকে সাথে করে বাহিরে নিয়ে এলো। গাড়ির ভেতরে বেলিকে বসিয়ে অনলের কাছে ফিরে এলো সিয়াম। ধন্যবাদ অনল, কিন্তু তুমি কিভাবে জানলে বিষয়টা? দীর্ঘশ্বাস ফেলে অনল বলল, তোমার বোনকে সবসময় আমার 3 জন লোক ফলো করে, তারা জানিয়েছে। বেলিকে ফলো? কেন করো সেটা? সব কেন এর প্রশ্ন হয় না, আমার একটু পরে চীনের ফ্লাইট। তবে একটা কথা শোনো, এত বড় ট্রমা পাওয়া মানুষেরা সাধারণত সুইসাইডাল হয়। আমি মেরেছি দেখে তোমরাও তাই করো না, খেয়াল রেখো। সিয়াম বুদ্ধিমান মানুষ, যা বোঝার তা বুঝে গিয়েছে। কিন্তু অনল মুখে কিছু না বলায় কথাটা এগিয়ে নিল। গাড়িতে গিয়ে বসল। বেলি এখনও কাঁদছে। গাড়ি ছাড়ার আগে পূর্বের মতন জানালার কাচ গলিয়ে বাহিরে অনলের দিকে দৃষ্টি ফেলল। মানুষটা প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে আজ কোনো হাসি নেই, চোখের দৃষ্টিও শূন্য, এবং আড়ালে চলে যাওয়ার আগে মাই ললিতা বলেও ডাকল না। নিরলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল শুধু। আপনারা শুনছেন বইটি নিবেদিত অডিও বুক সানশাইন, লিখেছেন সামিয়া খান প্রিয়া। যা ভেবেছিল তার থেকেও বেশি খারাপ যাচ্ছে বেলির দিনগুলো। পরিবারের কাছে থেকে পুরোদমে সাপোর্ট পেলেও বাহিরের মানুষের অনেক কটূক্তি শুনতে হয়েছে। বিশেষ কিছু আত্মীয় তো বাসায় এসে শুনিয়ে গেছে। এর উপর এইচএসসি পরীক্ষা। বেলি বুঝতে পারছে আহামরি রেজাল্ট তার হবে না। আশ্চর্যভাবে এই সময়টাতে অনলের সাথে কথা বলতে মন চায় তার। কিন্তু শুনেছে বেলির ফোনটা নাকি সেই সাথে করে চীনে নিয়ে গেছে। কি মর্মান্তিক বিষয়। আগামীকাল থেকে যেহেতু পরীক্ষা শুরু, তাই বেলি চুপচাপ পড়ছে। রাহিমা এক গ্লাস দুধ নিয়ে তার সামনে রাখল। খেয়ে নাও, পুষ্টি দরকার তোমার। তুমি কেন আনতে গেলে ভাবি? প্রেগনেন্সি তো অসুস্থতা না, আমি ঠিক আছি। তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। বলো। শশীর বিয়েটা হয়ে গেলে বাবা মা তোমার জন্য চিন্তা করছেন। কেমন ছেলে পছন্দ তোমার? পূর্বের বেলি হলে সে হয়তো বলতো সুইট চকলেট বয় টাইপ, কিন্তু আজ সে মনতা অবলম্বন করল। রাহিমা কৌতূহলী হয়ে বলল, লম্বায় কেমন চাও? তোমার ভাইয়ের মতন। রাহিমা হকচকিয়ে উঠল। বাজিয়ে দেখা নিমিত্তে বলল, গায়ের রং? তোমার ভাইয়ের মতন। কণ্ঠ, পেশা? তোমার ভাই যা করেন। এটা তো বিপদে ফেলে দিলে টুইংবেল। এই বয়সে এসে আমার বাবা মা আবার সন্তান নিতে পারবে না। ডায়াবেটিস আছে দুজনের। বেলি সরু চোখে নিজ ভাবিকে দেখে পড়ায় মনোযোগ দিল। রাহিমা হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, পড়ো এখন। রাহিমা প্রফুল্ল চিত্তে নিজের রুমে ফিরে এলো। সিয়াম এক মনে তখন বই পড়তে ব্যস্ত। খুব একটা সময় পায় না ইদানিং। 1 বছর পর মিশন পোস্টিং হবে তার। রাহিমা চঞ্চল পাখির মতন স্বামীর পাশে গিয়ে বসল। কি ব্যাপার, এত খুশি কেন? ভাইয়া বিয়ে করবে জানেন, শাশুড়ি মাকে কাল রাতে বলেছে। করা উচিত, বয়স অনেক হচ্ছে। আমার মনে হলো ইনডাইরেক্টলি বেলিকে চেয়েছে সে। বারবার ওর কথা বলছিল। বেলি তার থেকে কত ছোট জানো? আর পুলিশ স্টেশনে যা চরগুলো দিয়েছে মেয়েটাকে। আমার ভাই গুন্ডা না, ঠিক আছে? আর এই যে কচি লোক, আপনি আমার থেকে কত বড় মনে আছে? আমার বোন কিন্তু তাকে চায় না, সেটা মাথায় রেখো। কিচ্ছু জানেন না, আপনার বোন আমার ভাইকে চায়। দেখেন না কতগুলো মাস ধরে শরীরের অবস্থা কেমন। বইটা সরিয়ে স্ত্রীর মুখোমুখি বসল সিয়াম। হাতটা ধরে বলল, সত্যি করে বলো তো কাহিনী কি? তাদের সম্পর্ক আছে বা ছিল? ছিল। বেলি ভেঙেছে ভাইয়ার ওভার পজিটিভনেসের কারণে। কিন্তু সেই তো একটা দুর্ঘটনা ঘটে গেল। ভাইয়া শাসন করে, কিন্তু সব বিষয় না। তবুও একটু বেশি রাগি। আমার বোন অনেক আদরে বড় হয়েছে রে পাগলি। আমি কি হইনি? যাকে রাগি বলছেন তার বোন আমি। তুমি কি চাও? আমাদের চাওয়ার থেকে ভাইয়াও বেলিকে চায়, সেটা জরুরি। আপনি মা বাবার সাথে কথা বলেন, আমি আম্মু আব্বুর সাথে কথা বলবো। ভয় নেই, আমার ভাই বউ পিটানোর মতন না। ঠিক আছে, আমি কথা বলে দেখব। এখন তুমি ঘুমাও। সিয়ামের হাতে মাথা রেখে ঘুমিয়ে যায় রাহিমা। স্বামী তার বেশ ভালো। কে বলবে এই মানুষটা একদিন কালোকে সুন্দর আখ্যায়িত করে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল? রাহিমার ঘুমন্ত মুখে অনেকক্ষণ চেয়ে রয় সিয়াম। অনল ও বেলিকে নিয়ে কথাটি তাকে ভাবাচ্ছে।
পানসে রাস্তা দিয়ে একঘেয়েভাবে হাঁটছে বেলি। দিনগুলো বয়ে যাচ্ছে কত দ্রুত। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে গত 2 দিন আগে। রেজাল্ট অনুসারে প্রাইভেটে ভর্তি করিয়ে দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে অনল। হ্যাঁ, এখন তার সব বিষয়ের সিদ্ধান্ত ওই একটা মানুষ নেয়, বিয়ে ঠিক হওয়ার পর থেকে অন্তত। কিন্তু এই যে এতদিনও মানুষটা একবারও কথা বলেনি তার সাথে, রাগ করে চিনে বসে আছে, এই ব্যাখ্যাটি বেলি পায় না। তার মন ইদানিং খুব করে অনলকে চায়, মনে করে তবে পায় না। সে জানে একদিন পুরুষটার রাগ কমে যাবে। ওহো, ওই দিনটা কবে আসবে? পার্কের বেঞ্চে বসে থাকা একটি মেয়েকে খুব চেনা লাগছে বেলির। মনে পড়ে গেল অনলের প্রাক্তন, যাকে কফি শপে দেখেছিল। সে এড়িয়ে যেতে চাইলেও মেয়েটা তাকে দেখে ফেলল। এই মেয়ে, দাঁড়াও। মেয়েটা লম্বা লম্বা পা ফেলে বেলির সামনে দাঁড়ালো। আতকে উঠে শুধালো, এই কি অবস্থা হয়েছে তোমার? চোখের নিচে কালি, দেখতে শুকনো ভূতের মতন লাগছে। অনলে ছেড়ে গেছে, তাই না? ভারী মেজাজ খারাপ হলো বেলির, কিন্তু নির্বিকার তাকিয়ে রইল। মেয়েটা নিচ থেকে বলা শুরু করলো, অনলকে সহজে ধরে রাখা যায় না, কিন্তু ও যাকে চায় তাকে মন থেকে না চাইলেও ছেড়ে গেলে ধরে রাখে না। তোমাকেও রাখেনি। ভুল আপনি, আমাদের বিয়ে ঠিক হয়েছে। মেয়েটার অক্ষিকোটর বড় হয়ে গেল। বিভ্রান্ত হয়ে বলল, ও এত ছোট মেয়ে বিয়ে করবে না, মজা করছো নিশ্চয়ই। না, ঠিক হয়েছে, সত্যি। বেশ, বিশ্বাস করে নিলাম, কিন্তু তাহলে শরীরের অবস্থা কেন এমন? তিনি যোগাযোগ করেন আমার সাথে রাগ করে। আমি মাঝে সবকিছু শেষ করে দিয়েছিলাম। তাও তোমাকে পছন্দ করলো? আচ্ছা বলো তো, কি নামে ডাকে তোমাকে? ললিতা। শব্দটি উচ্চারণ করতে গিয়ে বেলির মুখ বিবর উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটা তাকে টেনে বেঞ্চে বসিয়ে বলল, এটা জানো ও কাকে ডাকবে বলে ঠিক করেছিল? যাকে সে বিয়ে করবে। তোমাকে চিনে কবে থেকে? যেদিন ভাবিকে দেখতে গিয়েছিলাম। মিথ্যা কথা, আরও আগে থেকে চিনে নিশ্চয়ই, কারণ এক দেখাও ভালোবেসে ফেলবে এমন মানুষ নয়। বেলি সোজা হয়ে বসল। এই মেয়েটা সবসময় এমন ভান করে যেন সে অনলকে সব থেকে বেশি চেনে। আপনার নাম কি আপু? রাহা। আপনাদের রিলেশন কতদিনের ছিল? 4 মাসের। এই অল্প সময়ে অনলকে চিনে ফেললেন আপনি? পেশা একজন সাইকিয়াট্রিস্ট আমি, সেক্ষেত্রে মানুষকে সহজে বুঝতে পারি। অনলকে প্রথম দেখায় যে কেউ মুগ্ধ হয়ে দেখবে। বাহ্যিক বা কথার গঠনে সে একটা পারফেক্ট লাভ, কিন্তু ডমিনেটিং পার্সন, ওভার পজিটিভ। যা ওর তা কাউকে পছন্দ করতে পারবে না। আমি খুশি হয়ে ওকে একটা বিড়াল ছানা গিফট করেছিলাম। সেটা ওকে বাদে ওর মাকে বেশি ভালোবাসতো দেখে আমাকে ফিরিয়ে দিয়েছিল। এমন ভালোবাসা আসলে মানুষ সহ্য করতে পারে না। আমিও পারিনি, কিন্তু দিন শেষে মানুষটাকে তো বদলাতে পারবো না, তাই নিজেকে পরিবর্তন করব। স্যাক্রিফাইস করবে তুমি? জিনিসটা ভুলেও করবে না। আজকে পুরুষের কাছে মাথা নত করবে, কাল সেই মাথা পা দিয়ে পিষে ফেলবে। বেলি ক্ষণ সময় রাহার দিকে তাকিয়ে রইল, কথার মর্মার্থ বোঝার চেষ্টা করল। শুনো মেয়ে, অনলকে দেখে এখন মনে হতে পারে তুমি খুব সুখী হবে, কিন্তু ব্যাপারটা শেষে তা দাঁড়াবে না। অনল কি খারাপ মানুষ? না, একদম না। তবে সে যদি কোনো কিছু নিয়ে বাধা দেয়, নিশ্চয়ই সেটা খারাপ হবে। নারী নরম হয়, সেক্ষেত্রে পুরুষ চাইবে তার সুরক্ষা দিতে। তুমি প্রেমে অন্ধ হয়ে গিয়েছ মেয়ে। সেটা তো কবেই। ললিতা মানে কিন্তু ভালো না। বেলি শুধু হাসল। রাহার থেকে বিদায় নিয়ে পুনরায় হাঁটা আরম্ভ করল। সে কারো কথায় আর প্রভাবিত হতে চায় না। অনল মানুষটি খারাপ হোক কিংবা ভালো, সে তাকে চাইবে, সব সময় চাইবে। একটা শীতল বাতাস এসে বেলিকে স্পর্শ করে গেল। ফিসফিস করে তার মন বলে উঠল, আপনি কবে ফিরবেন অনল? আপনারা শুনছেন বৈরী নিবেদিত অডিও বুক সানশাইন। লিখেছেন সামিয়া খান প্রিয়া। ঈষৎ আলোতে রুমটা আলোকিত হয়ে আছে। চারিপাশে রজনীগন্ধা ও বেলির সুমিষ্ট ঘ্রাণ। এতগুলো বেলি ফুলের মাঝে জীবন্ত বেলি বউ সেজে দাঁড়িয়ে আছে। সবটা স্বপ্নের মতন মনে হচ্ছে। এই তো কয়দিন আগে শুনতে পেল অনল দেশে এসেছে, আবার ইতিমধ্যে বর্ষে যে আজ উঠিয়েও আনল। হাত পা শীতল হয়ে আসছে বেলির। সে চাচ্ছে সব থেমে যাক এখানে। দরজায় শব্দ হওয়ায় পেছন ফিরে তাকালো সে। অনলে দাঁড়িয়ে আছে।
চোখের ভাষা আজ বেলি বুঝতে সক্ষম হলো না। এক পা দুপা করে তার দিকে এগিয়ে এলো। বেলি পূর্বে তার ব্যবহারের জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বলল, অনল, আমি আসলে ক্ষমা চাচ্ছি। স্বাধীনতা পেতে গিয়ে উগ্রতাকে পছন্দ করেছি। অনল নিশ্চুপ, একদম বেলির সামনে এসে দাঁড়ালো। তাদের নিঃশ্বাস একত্র হয়ে গেল। শক্ত সরু আঙুলগুলো দিয়ে বেলির নরম চোয়ালো জড়িয়ে ধরল। মাই ললিতা। ক্ষণবাদে দপ্তর ঠোঁট নেমে এলো বেলির ভেজা ঠোঁটে। অনলকে আজ খুব আশকারা দিচ্ছে সে। ফুলের বিছানাতে গড়াগড়ি খেল দুটো প্রাণ। বেলির গলা, ঘাড়ে সব জায়গার গোপন রহস্য আবিষ্কার করে থামল অনল। সোজা হয়ে বসল। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গা থেকে শেরওয়ানিটা খুলে পাশে রাখল অনল। সেদিনের পর প্রথমবার তাকে উদাম শরীরে দেখল বেলি। হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইলে পুরুষটিকে সে পায় না। অনল শুয়ে পড়ে বেলির দিকে পিঠ করে, যেন ঘুমাবে। এদিকে বেলি, তার মনে তাণ্ডব চলছে। সে ফিসফিস করে ডাকল, অনল। পুরুষটি জবাব দেয় না, নিশ্চুপ হয়ে বিছানাতে পড়ে থাকে। রাগ হয় বেলির। ভালো প্রতিশোধ নিতে জানে মানুষটা। এগিয়ে এসে অনলের পিঠে গাল ঠেকিয়ে রাখে। শুভ্র ত্বক কামড়ে লাল করে দেয়। কিন্তু তবুও মানুষটার ভ্রুক্ষেপ নেই। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। অনল সোজা হলো। বেলিকে বুকে জড়িয়ে নিল সে। ত্বকটা পুড়ে যাচ্ছে তার, মেয়েটিকে এত কাছে পেয়ে। কিন্তু একটু তো প্রতিশোধ নিতে পারে ললিতার থেকে। মসৃণ চুলগুলোতে হাত বুলিয়ে লম্বা শ্বাস টানল। এই রাত শেষ হলেও এমন রাত বহু আসবে। খুব সকালে ঘুম ভাঙল বেলির। অনল জেগে উঠেছে কিছুক্ষণ আগে। খুব রাগ করেছে সে। কিন্তু সকাল সকাল মানুষটাকে গোসল করে বের হয়ে আসতে দেখে হক চুকিয়ে গেল। নিজের দিকে তাকিয়ে ভাবল, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি ললিতা, শুধু গরম লাগছিল দেখে গোসল করেছি। তুমিও করে নাও। আমার গরম লাগছে না। তবুও করতে হবে, তা নয় মানুষ ঠিক বলবে না, বলবে স্বামী ভালোবাসতে জানে না। তারা ভুল বলবে না। তিরিক্ষি মেজাজ নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল বেলি। অনল অধর টিপে হাসল। আজ সকালটি তার ভীষণ ভালো গিয়েছে। ললিতা যে ছিল সাথে। কয়েকদিন অফিসে না যাওয়ার কথা থাকলেও ইচ্ছে করে বৌভাতের দিনও সে অফিসে যাবে। ললিতাকে জানাতে হবে যে। বেলি বের হয়ে দেখল অফিসে চলে গিয়েছে অনল। সাথে একটা চিরকুট ফেলে রেখে গিয়েছে। আমি চিঠি দেওয়া প্রেমিক নই ললিতা, তবুও লিখলাম, আমাকে ভালোবাসা শেখাও, তবে ভালোবাসবো। শক্ত পাহাড়ের মতন মানুষটাকে ভালোবাসা শেখাবে সে, কিন্তু কিভাবে? সারাদিন ভাবতে কাটল তার। সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠানে দুটো মনের একটিবার দেখা হলো। এরপর থেকে অনল সব 15 রকমের অচেনা ব্যবহার করে, হয় সেটা রুমের ভেতর কিংবা বাহিরে। কিন্তু তাকে ভালোবাসা শেখাবে কিভাবে? বেলি ভাবে তার সুখের সংসারের কথা। অবশেষে একটা বুদ্ধি মাথায় আসে। মাঝরাতে অনলকে ঘুম থেকে ডেকে তুলল বেলি। ঘুম ঘুম চোখে পুরুষটি বলল, কি হয়েছে? পোকার খেলবেন? আমি এনেছি আজকে। অনল ঘড়ির দিকে তাকালো। এখন রাত 2 বাজে। মেয়েরা তো মজা করছে না, যা চোখ মুখ বলে দিচ্ছে। এখন? আমি নতুন শিখেছি খেলাটা। খেললে কি পাবো? ক্লিয়ার করছি, দাঁড়ান। বেলি শাড়ি পরে এখন সব সময়। ছোট্ট শরীরটাতে অনেক ভালো দেখায়। অনল কতটা ধৈর্যশীল পুরুষ হলে মধুবনের মালিক হয়ে মধু খেয়ে দেখেনি। ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। 3টা দান খেলব। যে জিতবে সে যা চাইবে তাই পাবে। এটা তো সাধারণ শর্ত হলো। আর তুমি জিতবে না। জিতে যাব অনল। ওকে, চলো খেলে দেখি। অনল যে রাজি হবে সেই ব্যাপারে সন্দিহান ছিল বেলি। কিন্তু এবার মনটা নেচে উঠল। বিছানাতে মুখোমুখি বসে খেলা শুরু করলো তারা। প্রথম দানে জিতে গেল বেলি। উল্লাসে চিৎকার দিল সে, আমি জিতেছি, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, জিতলে কি চাও এখন? বেলি থামল কিছুক্ষণ। এরপর শুকনো ঢোক গেলে বলল, ফ্রেঞ্চ কিস, চকলেট সহ। অনলে তার দিকে তাকিয়ে বাঁকা হাসল। চোখে তার অমীমাংসিত দৃষ্টি। স্থিমিত কণ্ঠে বলল,
ম্যানিয়াক কার্ড। শর্ত মোতাবেক দিতে হবে। অনল ধীরে ধীরে বেলির সামনে এসে থামল। তখন ঘড়ির কাঁটা 3টায়। ওয়েট, আগে চকলেট নিয়ে আসি। পাশের ড্রয়ার থেকে চকলেট নিয়ে সেটা অনলকে দিল বেলি। মেয়েটার চোখে মুখে কামনার আগুন জ্বলছে। নিজে থেকে শুধালো, কি করব এটা? ঠোঁটে লাগাও। বেলি নির্দেশ মানল। হুট করে অনল আজ একটা ভয়ঙ্কর কাণ্ড করল। বেলির ঠোঁটে প্রথমে উষ্ণ জিহ্বা স্পর্শ করল, এরপর ধীরে ধীরে ঠোঁট গ্রহণ করে নিল। আগ্রাসী এক চুমো। বেলি অনলকে নিজের দিকে টানছে, কিন্তু আবারও লাগাম টেনে নিল পুরুষটি। স্ত্রীর নাকে নাক ঘষে বলল, শর্ত পূরণ করেছি ললিতা, এর বেশি চাও? বলো ললিতা। চাই। তাহলে জিতে দেখাও। আশ্চর্যভাবে আর একটিবারও জিতল না বেলি। রাগে সে বলে উঠল, নিজের স্ত্রীর সাথে এরকম করতে পারেন না? আপনি কিছু চান না? আপাতত ঘুমাতে। শাস্তি দিচ্ছেন, রাইট? জি। কার্ডের উপর শুয়ে পড়ল অনল। রাগে ক্ষোভে বারান্দায় গিয়ে শুয়ে পড়ল বেলি। যাওয়ার আগে বলে গেল, পুলিশ স্টেশনের কালোটার জন্য ঘৃণা করেন, তাই না? অনলও জবাব দিল না। মেয়েটা এত কিছুর পরেও তাকে বুঝতে পারছে না। এই যে এখন বারান্দায় গিয়ে শুয়ে পড়ল, এতে সে কত কষ্ট পেয়েছে তা বুঝতে পারছে। অন্যদিকে বেলি বারান্দার ডিভানে শুয়ে মুখ গুঁজে কাঁদতে লাগলো। কিভাবে অনল তাকে প্রত্যাখ্যান করছে। মনের ভেতর থেকে কেউ বলে উঠল, তুই নিজেও কি এমনটা করিসনি? মানুষটাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছি, পরবর্তীতে বিপদে পড়ে বুদ্ধি হয়েছে। এসব ভাবতে গিয়ে বেলির কান্না আরো বেড়ে গেল। একটু শব্দ করছে, যদি অনল তাকে দেখতে আসে, কিন্তু এলো না। একসময় মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে জানে না বেলি, কিন্তু চোখ খুলে দেখতে পেল চারিপাশে অন্ধকার। খুব কাছ থেকে অনলের সুঘ্রাণ পাচ্ছে। পুরোপুরি চেতনা হলে দেখল অনল তার মুখোমুখিভাবে শুয়ে তাকিয়ে আছে। আপনি? কান্না শেষ ললিতা? আমি ভাবলাম ইহজীবনে শেষ হবে না। আপনি এরকম থাকলে সত্যি আমার ইহজীবনে কান্না শেষ হবে না। টোল্ড ইউ আই ডোন্ট ডু সফট থিংস। অনলের গালে হাত বুলালো বেলি। নরম সুরে বলল, ভালোবাসি আপনাকে অনল, যেরকম ভাবে ভালোবাসলে খুশি হন। আমার পছন্দ ছিল চকলেট বয় টাইপ রোম্যান্টিক পার্সন, কিন্তু দেখেন ভাগ্যে মিলল শক্ত একটা মানুষ। সরি অনল, যা হয়েছে তা নিয়ে। মন থেকে বলছো? ইয়েস। আই এম অলসো সরি ললিতা। বেলির নাকের সাথে নাক ঘষে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল অনল। এক রংধনুর সৃষ্টি হলো এই ভোররাতে সানশাইনের মাধ্যমে। কিছুক্ষণ পর থেমে অনল ঘোরলাগা কণ্ঠে বলল, ইউ স্মেল অ্যান্ড টেস্ট লাইক ভ্যানিলা ললিতা। বেলি সামান্তালে জবাব দেয়, ইউ আর লাইক বিটার কফি, বাট আই ওয়ান্ট ইট সো ব্যাডলি। অনল পুনরায় বেলিতে নিজেকে হারায়। এই পুরুষটা স্বার্থপর, শুধু নিজের করে নিতে জানে। তবু বেশি নিকষ কালো অন্ধকার রাতের মুসাফির হয়ে সানশাইনের মতো চায় তাকে বেলি, এবং সব সময় চাইবে। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।